শুরু করছি প্রেম সন্ধিক্ষণ গল্পে 24তম পর্ব। লেখনীতে সায়দামুন। আরে লিলিপুট, একটু জিরিয়ে তো যাও। পানি খাবে? পানি খেয়ে যাও। বেচারি তাহিয়ার আগে এক প্রকার ছুটেই নিজের বাড়িতে ঢুকে পড়ল, ফারিসের গোষ্ঠী উদ্ধার করতে করতে। নদীর ধারে এক চায়ের দোকান। দোকানটা ছোট, টিনের চালের নিচে কাঠের বেঞ্চ এবং পুরনো টেবিল। কেটলিতে ফুটতে থাকা চায়ের গন্ধ বাতাসে মিশে আছে। রোদের তেজ এখন আর তীক্ষ্ণ নয়। নদীর জলে পড়ে থাকা আলোটা ভেঙে ভেঙে সোনালি হয়ে উঠেছে। হালকা হাওয়াতে নদীর বুক কেঁপে উঠছে। ঢেউগুলো ধীরে ধীরে এসে ঘাটের পাড়ে আছড়ে পড়ছে। আজ শুক্রবার হওয়ায় জায়গাটা বেশ জমজমাট। কেউ চুপচাপ নদীর দিকে তাকিয়ে বসে, কেউ বা আধা উচ্চ স্বরে গল্পে মেতে আছে ফ্রেন্ডদের সঙ্গে, কেউ আবার প্রিয়তমা নিয়ে এসেছে। কাঠের বেঞ্চে বসে আছে তুর্য। পাশে থাকা মেয়েটা মুখ ফুলিয়ে নিশ্চুপ, চোখে মুখে জমে আছে অভিমানের মেঘ। জান, দেখো, আজকেই লাস্ট, আর দেরি করব না, প্লিজ মাফ করে দাও। মৃত্তিকা সঙ্গে সঙ্গে তেতে উঠল। ঝাড়া মেরে তুর্যের হাত ছড়িয়ে দিয়ে বলল, একদম কথা বলবে না। আমাদের রিলেশনটা নিয়ে তুমি একেবারেই সিরিয়াস না। সারাক্ষণ নিজের কাজ আর বন্ধু বান্ধব। সপ্তাহে একটা দিন যদি পাই, সেই দিনটাতেও আমাকে একটু সময় দেওয়ার জায়গায় তুমি এত লেট করে আসো। অভিমানে কথাগুলো বলতে বলতে মেয়েটার গলা ভেঙে এলো। তুর্য তপ্ত নিঃশ্বাস ফেলল। কি বলবে সে? এই অভিমান করার অধিকার তো মৃত্তিকার আছেই। মেয়েটা সে ঠিকভাবে সময় দিতে পারে না, নিজের অগোছালো স্বভাবের দায়ে সব দিক থেকে সামলাতে গিয়ে বরাবরই হোঁচট খায়। আজও তাই হয়েছে। বাইক নিয়ে বের হতে গিয়ে আধা পথে তেল শেষ। ঠেলে ঠেলে পেট্রোল পাম্পে গিয়ে তেল ভরে তারপর আসা। সময় তো লাগবেই, অথচ এদিকে লেট হওয়ায় প্রিয় মানুষটা ভুল বুঝে বসে আছে। হতাশ চোখে চারপাশে তাকাতে লাগলো সে। কি করবে ভেবে পাচ্ছে না। এখন মুখে কথা গলবে না মেয়েটা, ভালো মতোই জানে। তখন চোখে পড়ল চাওয়ালাকে। লোকটা মিটিমিটি হাসছে। চোখাচোখি হতেই দোকানদার এক পাশে রাখা ফুলগুলোর দিকে ইশারায় দেখালো। মুহূর্তেই তুর্যের মনে যেন আশার আলো জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো সে। এগিয়ে যেতেই দোকানদার দুটো গোলাপ বাড়িয়ে দিয়ে বলল, আজকাল এখানে একের পর এক কাপল আসেই, তাই ফুল নিয়ে রেখেছিলাম। নেন ভাই, নিজের সংসারটা বাঁচান। লোকটার কথায় হেসে উঠল তুর্য। খুব ভালো কাজ করেছেন ভাই। দেখি এই ফুলের দোহাই দিয়ে যদি একটু মানাতে পারি। পকেট থেকে টাকা বের করে হাতে ধরিয়ে দিয়ে ফুল দুটো নিয়ে সে এগিয়ে গেল। সোজা গিয়ে মৃত্তিকার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল মাটিতে। হঠাৎ এমন কাণ্ডে মেয়েটা হকচকিয়ে উঠল। তাড়াতাড়ি বলল, আরে কি করছো কি? ওঠো, আশেপাশের মানুষ দেখছে। তুর্য মুচকি হেসে বলল, দেখতে দাও, আজ সবাই হোক আমাদের ভালোবাসার সাক্ষী। চারপাশে তাদের মতো দুই একটা কাপল, কিছু ফ্রেন্ড সার্কেল, সকলেই তাকিয়ে আছে তাদের দিকে। কেউ কেউ মুচকি হাসছে। তুর্য গলা ছেড়ে বলল, শুনুন শুনুন সবাই, আমি ভালোবাসি, ভীষণ ভালোবাসি এই মেয়েটাকে, কিন্তু মেয়েটা বুঝে না আমার ভালোবাসা। অল্পতে ভীষণ অভিমান করে বসে এই মহারানী। আমি তো আগেই বলেছিলাম আমি একটু বেপরোয়া টাইপের, আমাকে সামলাতে হবে, আমার এই স্বভাবটা মানিয়ে নিতে হবে। এভাবে এত রাগ করলে চলবে? আমি তো তোমারই। নিজের সঙ্গে নিজে রাগ করে কেউ? মৃত্তিকা লজ্জায় মাথা নিচু করে আছে। সকলের সামনে এভাবে যে তার ভালোবাসা প্রকাশ করবে সে ভাবনাই যেন তার ছিলই না। মুহূর্তেই মনের ভেতর খারাপ লাগা চলে গেছে। মুগ্ধ হয়ে শুনছিল প্রতিটা কথা। নিজের অহেতুক সন্দেহে এখন নিজেকেই অপরাধী লাগছে। ছেলেটা না হয় একটু বেপরোয়া, তবে ভালোবাসে তো তাকেই, এটা বোঝা উচিত ছিল তার। আশেপাশে কিছু ছেলেরা চেঁচিয়ে উঠল, আপু আর রাগ করে থেকো না। কয়েকজন তো শীষ বাজালো। মৃত্তিকার অপেক্ষা করালো না। ফুল হাতে নিয়ে মুচকি হেসে ফেললো। টেনে তুর্যকে নিজের পাশে বসালো। তুর্য হেসে বসলো। এক বাহু জড়িয়ে ধরে ফিসফিসিয়ে মৃত্তিকা বলল, আমি আপনাকে ভালোবাসি মশাই। তারপর শুরু হলো নিজেদের কথাবার্তা খুনসুটি। নিজেদের কথার মাঝে হঠাৎ তুর্যর চোখ আটকে গেল দূর থেকে আসা একটা কালো বাইকে। তালহার মতো কাউকে দেখে কপাল কুঁচকে গেল। মনোযোগ দিয়ে তাকিয়ে রইল।
বাইকটা যদি সামনে আসছে, কপালের ভাঁজ তত গভীর হচ্ছে। তালহা, তাহলে পেছনে বসা মেয়েটা কে? তালহার গার্লফ্রেন্ড? তবে কি তালহা পিচি বউকে মানে না বলে অন্য মেয়েকে নিজের জীবনে নিয়ে এসেছে? প্রশ্নটা মাথায় আসতেই চমকে ওঠে। বাইকটা দোকানের সামনে এসে থামাতেই তুর্য বসে থাকতে পারল না, দ্রুত পায়ে এগিয়ে গেল। কি রে, কে এই মেয়ে? মেহেরিন কোথায়? তুই কি বউ রেখে পরকিয়া করছিস? ছি ছি, তোর থেকে এসব আশা করিনি। মানছি মেহেরিন একটা পিচ্চি, তাই বলে এভাবে ঠকাবি? নিজের মতো বকবক করে যাচ্ছে সে। এদিকে তালহা বাইক সাইডে রাখতে রাখতে রাগী চোখে তাকালো তুর্যের দিকে। মেহেরিন তো অবাক হয়ে শুনছে একের পর এক কথা। তালহা এগিয়ে এসে তুর্যের ঘাড়ে এক থাপ্পড় বসিয়ে বলল, মুখটা বেশি চলছে না বেটা? আমার মুখে চিন্তা বাদ দে, আগে বল তুই কি করছিস? কি দেখি দেখি বলেই তালহাকে সাইড কাটিয়ে মেহেরিনের দিকে তাকালো। তার দিকে ইশারা করে জিজ্ঞেস করলো, কে ওইটা? কারে বাইকে নিয়ে ঘুরছিস? কে এই মেয়ে? নাম কি? পরিচয় কি? তার একের পর এক প্রশ্ন উপেক্ষা করে তালহার পাঞ্জাবির পকেটে হাত গুজে মাথা ঘুরিয়ে তাকালো মেহেরিনের প্রশ্নাত্মক অবাক চোখের দিকে। হেসে বলল, আপনাকে ঠিক চিনতে পারছি না। ও। মেহেরিন চোখ পিটপিট করে নেড়ে বোঝালো। এই কথাটা সেও বুঝতে পেরেছে। এবার তালহা হাসিটা আরো স্পষ্ট হলো। জিজ্ঞেস করলো, তা ম্যাডাম আপনার নাম যেন? তালহা হাসি মাখা মুখখানা দেখে মেহেরিনের মুখেও হাসিরা হানা দিল। গাল ভরা হাসিতে হেসে উঠল মেয়েটা। নিকাপের আড়ালে তার হাসিটা দেখা না গেলেও চোখ দুটো হাসির ফলে ছোট ছোট হয়ে যেতেই বোঝা গেল মেয়েটা হাসছে। এগিয়ে গিয়ে তালহার এক হাত বেশ অধিকারী ভঙ্গিতে জড়িয়ে ধরল। তুর্যের দিকে তাকিয়ে হাসি মাখা কণ্ঠে বলল, তালহা শিকদার, মিসেস তালহা শিকদার। তুর্য পিটপিট করে তাকিয়ে আছে। মাথার ভেতর যেন মুহূর্তের মধ্যে হাজারটা হিসাব কষছে। চোখের পাতার ফাঁক দিয়ে বরাবর মেহেরিন আর তালহার দিকে তাকাচ্ছে। কিছুই মিলানোর চেষ্টা চলছে। তালহা তাকে কোনো গুরুত্ব না দিয়ে মেহেরিনকে নিয়ে এগিয়ে গেল চায়ের দোকানের দিকে। যে পাশে তুর্যরা বসেছিল ঠিক তার বিপরীত বেঞ্চের সামনে এসে তালহা থামলো। হাত দিয়ে আলতো করে ঝেড়ে নিল মেহেরিনের বসার জায়গাটা। ধুলোবালি যেন তার কাপড়ে না লাগে। তারপর চোখের ইশারায় বসতে বলল। মেহেরিন বসতেই সে দোকানদারের দিকে ফিরে বলল, মামা 4টা দুধ চা দিয়েন। তার পাশে বসতে বসতে সামনে থেকে মৃত্তিকা তালহাকে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? তালহা হাসি মুখে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? এই তো আল্লাহ রহমতে ভালোই। তারপর মেহেরিনের দিকে আর চোখে তাকিয়ে কৌতূহলী স্বরে জিজ্ঞেস করলো, গার্লফ্রেন্ড নাকি? প্রশ্নটা করতেই তালহা সঙ্গে সঙ্গে মেহেরিনের দিকে তাকালো। চোখাচোখি হতেই ঠোঁটের কোণে এক ফোঁটা হাসি ফুটে উঠল। নরম কণ্ঠে বলল, উফ ওয়াইফ। মৃত্তিকা এগিয়ে এসে হাসি মুখে মেহেরিনের দিকে হাত বাড়ালো। মেহেরিনও উঠে হ্যান্ডশেক করতে মেয়েটা হালকা করে জড়িয়ে ধরল। কেমন আছেন ভাবি? ভাবি শব্দটা কানে যেতেই মেহেরিনের গাল হালকা লাল হয়ে উঠল। এই প্রথম কেউ তাকে এই নামে ডাকলো। বুকের ভেতর অদ্ভুত এক উষ্ণতা ছড়িয়ে পড়ল। লজ্জার সামনে মুচকি হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? আমি তো ভালোই, আপনাকে দেখে তো আরো ভালো লাগছে। তারপর দুজনের মাঝে হালকা কথাবার্তা চলতে লাগলো। ওদিকে তুর্য বসে আছে, মুখটা বাংলার পাঁচের মতো হয়ে গেছে। বিরক্তির নিয়ে তালহার দিকে তাকিয়ে বলল, শালা আগে বললেই তো হতো এটা মেহেরিন, হুদাই আজাইরা কত কি ভেবে ফেলেছি। তালহা গম্ভীর চোখে ছাড়ি দিল, ইডিয়েট, আমাকে কি তোর জাতা ছেলে মনে হয়? বউ রেখে পরকিয়া করব আমি? তুর্য সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে বলল, না তা না, কিন্তু বউ না মানা ছেলে হঠাৎ করে বউকে নিয়ে ডেটে আসলে সন্দেহ তো হবেই। তালহা রাগী দৃষ্টি পড়তেই তুর্য সঙ্গে সঙ্গে চুপ করে গেল। দোকানের এক ছেলে এসে ধোয়া ওঠা চায়ের কাপ নামিয়ে দিয়ে গেল সকলকে। কথার ফাঁকে ফাঁকে চায়ের ধোয়া উঠছে। ধীরে ধীরে তাদের ছোট্ট আড্ডা জমে উঠল। নদীর ধারে বিকেলের এই পরিবেশটা ছিল অপূর্ব। হালকা বাতাস এসে মাঝে মাঝেই গা ছুঁয়ে যাচ্ছিল। পানির ওপর ছোট ছোট ঢেউ রোদের আলো ঝিলমিল করছিল। মাঝে মাঝে গাড়ির হর্ন, পথচারীদের কথা আর চায়ের দোকানদারের কোলাহল সব মিলিয়ে তৈরি হয়েছে এক শান্ত অথচ প্রাণবন্ত বিকেল। মেহেরের নিকাবটা মাথার ওপর তুলে চা খাচ্ছিল।
কিন্তু লিলেন কাপড়ের নিকাবটা বারবার গড়িয়ে চোখের সামনে নেমে আসছিল। একবার তুলছে আবার পড়ছে, ঠিক মতো চুমুক দিতেই পারছে না। বিরক্ত হয়ে ভ্রুকুসকে কয়েকবার উঠালো। শেষবার যখন আবারও নেমে এলো, তালহার চোখে পড়ল বিষয়টা। কোনো কথা না বলে হাত বাড়িয়ে নিকাবটা ওপরে তুলে ধরলো। মেহেরিন চমকে তাকালো, চোখে বিস্ময়। কে তার নিকাব ধরলো। তবে তালহাকে দেখতেই সঙ্গে সঙ্গে প্রশান্তির এক কোমল হাসি খেলে গেল তার মুখে। তালহা চোখের ইশারায় বোঝালো চা খেতে। মেহেরিন এক গাল ভরে হেসে উঠল। এবার নিশ্চিন্তে দু হাতে কাপ ধরে ফু দিতে দিতে চা খাচ্ছে। আর তালহা, সে এক হাতে নিজের চায়ের কাপ, অন্য হাতে স্ত্রীর নিকাব ধরে রেখেই তুর্যের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছে। একটুও অস্বস্তি নেই, যেন এটা তার স্বাভাবিক দায়িত্ব। মৃত্তিকা এতক্ষণ মুগ্ধ হয়ে দৃশ্যটা দেখছিল। ছোট ছোট যত্ন যে কত বড় ভালোবাসার ভাষা, সেটা যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। অন্য কেউ হলে হয়তো বলে দিত, নিকাব খুলে খাও। এভাবে ধরতো কয়জন, বা এভাবে ধরে রাখার চিন্তায় আসতো কজনের। এই ছোট ছোট খেয়ালের যে এক আকাশ পরিমাণ ভালোবাসা লুকিয়ে থাকে, তা মানুষ বুঝে না। যদি সকলে বুঝতো ছোট ছোট যত্ন ভালোবাসা আগলে রাখার বড় হাতিয়ার, তাহলে হয়তো বিচ্ছেদ নামের শব্দটা এক কোণে পড়ে থাকতো অবহেলায়। মৃত্তিকা বারবার তুর্যকে কনুই দিয়ে ঘুঁতো মারছে আর চোখের ইশারা করছে তাদের দিকে। তুর্য কিছুটা বিরক্ত হয়ে বলল, কি সমস্যা, ঘুতাচ্ছ কেন? মৃত্তিকা গরম চোখে তাকালো। সামনে দেখো তোমার ফ্রেন্ড, যাকে তুমি নিরামিষ বলো, সে দেখো বইয়ের কত কেয়ার করে। কি সুন্দর নিকাবটা ধরে রেখেছে বইয়ের প্রবলেম হচ্ছে বলে। কি জেন্টালম্যান সে। আর তুমি তুমি কি করো? সামান্য আমার ব্যাগও 2 সেকেন্ড হাতে রাখতে পারো না। তুর্য থতমত খেলো, মিনমিনিয়ে বলল, না মানে বেবি, তুমি তো ম্যাচিওর, নিজেরটা নিজেই বুঝো। তালহার বউ পিচ্ছি, তাই একটু একটু যত্ন করে বুঝো না। মৃত্তিকার সঙ্গে সঙ্গে ধমক মারল, মেয়েটা মোটেও এতটা পিচ্ছি না। কথাবার্তা ভাবভঙ্গি যথেষ্ট ম্যাচিওর। আসল কথা, তালহা ভাই বউকে ভালোবাসে তাই যত্ন করছে। তুমি আমাকে ভালোবাসো না তাই যত্ন করো না। তুর্য অসহায় মুখে তাকালো। লেগে গেল দুজনের ফের খোঁচাখুচি। তাদের টানাটানির বড় হতে দেখে কথার মাঝে তালহা গলা খাকিয়ে দিল। দুজনেই থামতেই তালহা জিজ্ঞেস করলো, এনিথিং রং? তুর্য ঠোঁট উল্টে বলল, শালা, তোর বইয়ের প্রতি যত্ন দেখে আমার সংসারে আগুন লেগেছে। দেখ, এ বলছে আমি নাকি তাকে ভালোই বাসি না। ভালো না বাসলে কি 4টা বছর এমনি এমনি ঘাস কেটে এসেছি? তালহা শুনল কথাগুলো, তারপর শান্ত কণ্ঠে বলল, শোনো মৃত্তিকা, সবার ভালোবাসা প্রকাশের মাধ্যম এক হয় না। এক একজনের ভালোবাসার কোড এক এক রকম। তুর্য মুখ ফুলিয়ে বলল, এক্স্যাক্টলি, এটাই বোঝাতে পারছি না। একটু আগে যে সে রাগ করলো, সকলের সামনে আমি হাঁটু গেড়ে বসে তার রাগ ভাঙালাম, সেটা তো সে দেখলই না। তালহা মৃদু হাসলো। অন্যেরটা দেখে কখনোই নিজের ভালোবাসাকে জাজ করবে না। তুমি যেটা পেরেছো সেটাকে গুরুত্ব দিয়ে দেখো, দেখবে সেটাই তোমার কাছে সেরা লাগবে। প্রত্যেকের সম্পর্কে যত্নের ভাষা এক হয় না, বরং আলাদা হয়। আর আমাদের মাঝে তা বুঝে নিতে হয়। তাছাড়া আমার বন্ধু কিন্তু সলিড, তুমি বলতে পাগল। মৃত্তিকা অপরাধবোধে ধীরে ধীরে মাথা নিচু করলো। এই প্রথম স্পষ্ট করে বুঝতে পারল সে, তুর্যের যত্নগুলো কখনোই সামান্য ছিল না। 4টা বছরের ছেলেটা কম কিছু করেনি। সারাদিন ক্লান্তি বয়ে এনে শেষ পর্যন্ত সময়টা রাখতে শুধু তার জন্যই। রাতের ঘুম বিসর্জন দিয়ে কথা বলতো, খোঁজ নিত, সপ্তাহে অন্তত একদিন তাকে নিয়ে ঘুরতে যায়। কই, এই দিনটাও তো পারতো ফ্রেন্ড নিয়ে ঘুরতে। অথচ এই দিনটা সে রেখেছে শুধুমাত্র তাদের দুজনের একান্ত সময় কাটানোর জন্য। এমনও দিন গেছে সে রাগ করে ব্লক মেরেছে। রাত 2টা 3টা ছেলেটা পাগল হয়ে ছুটে এসেছে বাসার নিচে। এগুলো কি তুচ্ছ কিছু? অথচ সে কি করেছিল? অন্যের চকচকে যত্ন নিয়ে নিজের পাওয়া ভালোবাসাটাকে ছোট করে দেখছিল। তুলনার পাল্লায় তুলে নিজের সম্পর্কের মূল্য কমিয়ে দিচ্ছিল, যা একেবারেই অন্যায়। গলা নামিয়ে বলল, সরি। তুর্য হেসে মৃত্তিকাকে আগলে নিল। এক হাতে নিজের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরে বলল, হুস, কিসে সরি মাই লাভ?
মেয়েটা ভাঙা কণ্ঠে প্রশ্ন করলো, তুমি আমাকে ভুল বুঝছো। আমি যে এত রাগারাগি করি এজন্য আমার থেকে মন উঠে যাচ্ছে তোমার। তুর্য মুখের হাসি রেখে হালকা গুনগুন করে গেয়ে উঠল, তুমি আমার অনেক শখের খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল। সুর থামিয়ে নরম স্বরে বলল, তোমার থেকে এত সহজে মন ওঠার নয়। কোনো এক আপন সকালে তোমার চুলে তেল দিয়ে দেয়া এখনো বাকি। মেহেরিন মুচকি মুচকি হাসছিল তাদের ভালোবাসা দেখে। আনমন ঘেসে বসলো, এক হাতে তালহার বাঁ হাতটা জড়িয়ে ধরলো আবেশে। তালহা এক পলক তাকালো তার দিকে, চোখে চোখ পড়তেই দুজনেই হেসে উঠল। চা শেষ হতেই তালহা কাপ দুটো নামিয়ে রাখলো টেবিলে, উঠে দাঁড়ালো, বিল মেটাতে মেটাতে বলল, তা প্রেম তো বহুত করলি, বিয়ে করছিস কবে? তুর্য শার্টের হাতা গোটাতে গোটাতে বলল, এই বছরই। আর সিঙ্গেল থাকা যাচ্ছে না, কোলবালিশে পোষায় না। সঙ্গে সঙ্গে মৃত্তিকা তুর্যের বাহুতে একটা থাপ্পড় বসালো। কিসের কথা বলছো? তুর্য ঠোঁট কামড়ে হাসলো, কেন, সত্যি কথাই তো বলছি। মৃত্তিকা রাগি চোখে তাকিয়ে ঝাড়ি মারল, নির্লজ্জ। তালহা আর তাদের দিকে তাকালো না, ঘুরে মেহেরিনের দিকে চোখ রাখতেই দেখে মেহেরিন আগে থেকে তাকিয়েছিল তার দিকে। তালহা এগিয়ে এসে তার সামনে দাঁড়ালো, হাত বাড়াতেই মেহেরিন নিঃশব্দে নিজের হাতটা তুলে দিল তার হাতে। চারজনেই ধীরে ধীরে হাঁটছে নদীর ধারের আঁকাবাঁকা পথ ধরে। এক পাশে শান্ত নদী, জলের ওপর পড়ন্ত সূর্যের সোনালি আলো ঝিলমিল করছে। বাতাসে ভেসে আসছে হালকা শীতল আর কাচের ঘাসের গন্ধ। কখনো তুর্য মৃত্তিকাকে খোঁচা দিচ্ছে, কখনো মৃত্তিকার আগে মুখ করে পাল্টা জবাব ছুড়ে দিচ্ছে। আবার তুর্যের এক একটা কথায় কখনো সকলে হেসে উঠছে। ছেলেটা বড্ড মজার। একটু সাইডে আসতেই হঠাৎ তালহা মেহেরিনের হাত ধরে থামিয়ে দেয়। তুর্যরা কিছুটা সামনে যেতেই সামান্য ঝুঁকে মেহেরিনের কানের কাছে বলল, আমারও কিন্তু কোলবালিশে হচ্ছে না। আচমকা কথায় মেহেরিনের চোখ বড় বড় হয়ে গেল। মানে? তালহা নিচু স্বরে পড়ল, মানে এখন কোলবালিশের বদলে অন্য কিছু দরকার। মেহেরিন জড়তা নিয়ে বলল, কি 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 কি? তালহা ঠোঁট কামড়ে ফিসফিস করে বলল, মেহেরিনকে। মেহেরিন যেন স্তব্ধ, কি বলবে বুঝে উঠতে পারল না। জায়গাতেই জমে গেল মেয়েটা। তালহার অপ্রত্যাশিত আবদারে তার মাঝে তুর্যের ডাক পড়ল। তালহা চোখ টিপে মেহেরিনের হাত ধরে এগিয়ে গেল সেদিকে। আর মেহেরিন, সে যেন রোবটের মতো হাঁটতে লাগলো তালহার পায়ের তালে তালে। সবাই বসে আছে ঘাসের ওপর। সন্ধ্যা নামার আগে মায়াময় পরিবেশ এখন। সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছে। সুন্দর সেই দৃশ্য উপভোগের মাঝেই চলছিল নানান কথা। ভাই, শুনেছি মানুষ ভাইয়া থেকে ছায়া হয়। তুই তো শালা কাহিনী উল্টো করে দিলি, ছায়া থেকে ডিরেক্ট ভাইয়া। বলেই হু হু করে হাসতে লাগলো। মেহেরিনও মিটিমিটি হাসছে। তালহা গরম চোখে তাকিয়ে বলল, শ্যাট আপ ইয়ার। এসব ফাজলামি একদম পছন্দ হচ্ছে না আমার। মেহেরিন তালহাকে আরেকটু রাগাতে তুর্যের পক্ষ নিয়ে বলল, কেন কেন, তুর্য ভাইয়া খারাপ কি বলল? তালহা ভাই। তালহার চোখ রাঙালো, তবে কিছু বলল না। তুর্য প্রসঙ্গ পাল্টে বলল, তা তুই মেহেরিনকে সবার সামনে আনবি কবে? তালহা দুহাত পেছনে ঘাসে রেখে পিঠে হেলান দিয়ে বসলো। দীর্ঘশ্বাস ফেলে বলল, খুব শীঘ্রই। বাহ বেটা, তাহলে তো ট্রিট তাড়াতাড়ি আসছে। তুর্যের কথায় মাথা নাড়ালো তালহা। তবে মেহেরিন কৌতূহলী চোখে তালহার দিকে তাকিয়ে রইল। খুব শীঘ্রই মানে কি? তাহলে কি এবার তাদের সম্পর্কটা সবার সামনে তাড়াতাড়ি আসতে চলেছে? কিন্তু বর্তমানে সেই পরিস্থিতির মাঝে যদি জানাজানি হয়, তাহলে ঝামেলা আরো বাড়বে। চিন্তাগুলো তাকে বেশ ভাবাতে লাগলো। তাহসান, তুই কাল রাত থেকে কোথায় ছিলি? রাতে তো বাড়ি ফেরার কথা ছিল। তানিয়া বেগমের প্রশ্নে তাহসান নরম কণ্ঠে উত্তর দিল, রাত অনেক হয়ে গিয়েছিল, খুব টায়ার্ড লাগছিল, তাই এক বন্ধুর বাসাতেই থেকে গেছি। একবার ফোন করে জানাতে পারতিস। ভাবি কত চিন্তা করেছিল। এবার যা, ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। আজ আবার সিলেট থেকে তোদের বাড়ির সবাই আসছে। কথাগুলো বলে দীর্ঘশ্বাস ফেললেন তানিয়া বেগম। তাহসান কপাল কুঁচকে তাকালো। কেন, হঠাৎ এমন কি হলো? তিনি কিছু বলার আগে মেহেদি মুখ খুলল। মেহেরিন আপু নাকি তোমার ছোট ফুপুর মেয়ে। কথাটা শুনতে তাহসান স্তব্ধ বনে গেল। হতবম্ব দৃষ্টিতে মেহেদির দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। মাথায় ঢুকলো না সঙ্গে সঙ্গে কিছু, তবে বুঝলো
চোখ ফেরালো তানিয়া বেগমের দিকে। আন্টি মেহেদি কি বলছে? তিনি মাথা নেড়ে বললেন, আমরাও তাই শুনলাম। তারপর তারপর সেই ঘটনাটা সংক্ষেপে বলতে না বলতেই তাহসান চমকে উঠে দাঁড়ালো। কি বলছো? সত্যি বলেছে ও? তানিয়া বেগম উদ্বিগ্ন কণ্ঠে বললেন, কি জানি বাবা, মেয়েটা তো এসবই বলল। কথাগুলো সত্যই লাগলো। এখন সত্য মিথ্যা যাই হোক, তোদের বাড়ির লোক এসে সব পরিষ্কার হবে। বোনের খবর পেয়ে তো ভাবি অসুস্থ হয়ে পড়েছেন। মেহেরিন এখন কোথায়? ঘরেই থাকার কথা। এক মুহূর্ত দেরি না করে তাহসান পা বাড়ালো তাহিয়ার ঘরের দিকে। দরজার সামনে দাঁড়িয়ে কয়েকবার টোকা দিল। ভেতর থেকে তাহিয়ার কণ্ঠ ভেসে এলো, আসছি আসছি। শুয়ে শুয়ে মুভি দেখছিল তাহিয়া। দরজায় ডাক শুনে অকারণেই বুকটা কেঁপে উঠল। দরজা লাগিয়ে রেখেছিল যাতে মেহেরিন ঘরে নেই তা কেউ না দেখে। মেহেরিন কোথায়, এই প্রশ্নটা মুখোমুখি হতে চায় না। মিথ্যা বলা তো ধাতে নেই তার, গরমেল লাগবে। ওড়নাটা গায়ে জড়িয়ে দুশ্চিন্তা নিয়ে দরজা খুলল। দরজার সামনে বিধ্বস্ত অবস্থায় তাহসানকে দেখে সে কিছুটা চমকালো। চোখ দুটো লাল, ফর্সা মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে আছে। দেখে লাগছে সারা রাত এক ফোঁটাও ঘুমায়নি। চুল এলোমেলো, মুখ জুড়ে চাপা অস্থিরতা। চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো, ভাইয়া তোমাকে এমন দেখাচ্ছে কেন? তাহসান কোনো উত্তর না দিয়ে একেবারে সোজা প্রশ্ন ছুড়ে দিল, মেহেরিন কোথায়? তাহিয়া থমকে গেল। যে প্রশ্নটা সে এড়িয়ে যেতে চাইছিল সেটাই প্রথমে এসে পড়ল। জড়তা কাটাতে না পেরে আমতা করে বলল, ও ও ও ওই আর কি, ভাইয়ার সঙ্গে গেছে। কথাটা শোনা মাত্র তাহসানের চোয়াল শক্ত হয়ে উঠল। এই দুজনের জন্য কাল রাত থেকে তার ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। পুরো রাত নিজেকে নিঃশব্দে কষ্ট দিয়ে কাটিয়েছে সে। নিজেকে সামলে বাড়িতে আসতে এখন সেই একই কথা। রাগ চেপে রাখতে না পেরে চেঁচিয়ে উঠল, কিসের জন্য গেছে? তাহসান আচমকার আগে তাহিয়া হকচকিয়ে গেল। বুঝলো না রাগের কারণ। নিচু স্বরে বলল, ও ও ওর একটা কাগজ আনতে গেছে। কিসের কাগজ? তা জানি না তো। রাগ সামলাতে না পেরে তাহসান দেয়ালে সচরে ঘুষি মারল। আর একটি কথাও না বলে সেখান থেকে সোজা নিজের ঘরের দিকে পা বাড়ালো। তাহিয়া ভয়ে সেখানেই ছিল, সেখানেই জমে রইল। হঠাৎ এমন কি হলো? কেনই বা এতটা রেগে উঠল সে? প্রশ্নগুলো তার মাথার ভেতর এলোমেলো হয়ে ঘুরপাক খেতে লাগলো। হন্তদন্ত পায়ে নিজের ঘরে ঢুকে দরজা শক্ত করে বন্ধ করে দিল তাহসান। তারপর দেয়ালে একের পর এক ঘুষি বসাতে লাগলো, যেন প্রতিটি আঘাতে জমে থাকা ক্ষোভটুকু নিংড়ে ফেলতে চাইছে। 10-12টা ঘুষির পর ডান হাতটা যখন থেতলে গেল, আঙুলের ফাঁক গলে রক্ত চুইয়ে পড়তে লাগলো, তখনই সে থামলো। আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের বিধ্বস্ত প্রতিবিম্বের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। চোখে জমে থাকা উন্মত্ততা, মুখ জুড়ে অসহ্য রাগ। পরক্ষণে ঠোঁটের কোণে ফুটে উঠল এক বিচ্ছিরি বিকৃত হাসি। আঙুল বেয়ে রক্ত টপ টপ করে পড়ছে নিচে। সেই রক্তমাখা হাতটাই তুলে সে আয়নার গায়ে বড় বড় অক্ষরে লিখল, মেহেরিন। লেখাটা শেষ হতে নামটার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তবে হঠাৎই চোখের সামনে ভেসে উঠল তালহার বাইকের পেছনে মেহেরিনের বসে থাকার দৃশ্য। বুকের ভেতরটা মুহূর্তেই কিছু যেন ছিঁড়ে গেল। সেকেন্ডে আয়নায় সজোরে একটা ঘুষি মারল সে। ঝনঝন শব্দে আয়নাটা ভেঙে টুকরো টুকরো করে ছড়িয়ে পড়ল পুরো ফ্লোর জুড়ে। কাজ ঠিক তার ভেতরের অবস্থাটার মতোই। তবে সেদিকে কোনো তোয়াক্কা না করেই ফুঁসতে ফুঁসতে পকেট থেকে মোবাইল বের করলো। চোখে মুখে এখন প্রচণ্ড রাগে ঝিলিক। নিজেকে সামলে নিয়ে কল লাগালো। 2বার রিং বাজতেই কল রিসিভ হলো। ওপাশ থেকে হ্যালো শোনা যেতেই তাহসান গম্ভীর কণ্ঠে বলে উঠল, লোকেশন পাঠাচ্ছি, সময় মতো চলে আসবে। সন্ধ্যা ঠিক 7টা। তালহা মেহেরিনকে নিয়ে সবে বাড়িতে ফিরেছে। বাইক রেখে দরজার দিকে এগোতেই মোবাইল আবারও কেঁপে উঠল। স্ক্রিনে চোখ পড়তেই দীর্ঘশ্বাস ফেললো আবার। এই নিয়ে বাড়ি থেকে 50টার বেশি মিসড কল এসেছে। মেহেরিন ভীত চোখে তার দিকে তাকিয়ে আছে। ভেতরে ভেতরে ভয় পাচ্ছে মেয়েটা। তালহা গভীর নিঃশ্বাস ফেলল। 2 হাতে মেহেরিন গাল আলতো করে চেপে ধরে নিচু স্বরে বলল, মেহেরিন, বি ব্রেভ, বি কনফিডেন্ট অ্যাবাউট হোয়াট ইউ আর সেইং।
অনেকে অনেক কথা নিয়ে তোমাকে আঘাত করবে, করতে চাইবে, কিন্তু তাই বলে এসব থেকে বাঁচতে সত্য বলা বাদ দিবা না। নিজের কথা থেকে একটিও সরা চলবে না, বুঝলে? মেহেরিন তালহার হাত শক্ত করে ধরে ছলছল চোখে তাকিয়ে, আপনি আমার পাশে থাকবেন তো? আপনি থাকলে আমি সব পারবো, সব। তালহা এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটার চোখের দিকে। গলাটা আরো একটু চেপে ধরে নিকাপের ওপর দিয়ে কপালের গভীরে ঠোঁট ছোঁয়ালো। মেহেরিন আবেশে চোখ বুজে নিল, কপাল ঠোঁটে রেখে ফিসফিস করে বলল, আই অ্যাম অলওয়েজ উইথ ইউ মাই গার্ল, ইউর তালহা উইল অলওয়েজ স্ট্যান্ড বাই ইউ। মেহেরিন ঠোঁটের কোণে শান্ত একটুখানি হাসি ফুটে উঠল। তালহা তাকে ছেড়ে সামনে এগোলো, পেছনে পেছনে মেহেরিনও নিজেকে শক্ত করে এগোলো। কলিং বেল বাজতে কিছুক্ষণের মধ্যে তাহিয়া দরজা খুলল। তালহাকে দেখেই তার চোখে অসহায় ছায়া নামলো। বোনের দৃষ্টিতেই তালহা বুঝে গেল মামারা সবাই এসে গেছে, এখন বড়সড় ঝড় উঠতে চলেছে। চোখের ইশারায় তাহিয়া মেহেরিনের পাশে থাকতে বলে সে আগে ভেতরে ঢুকলো। তাহিয়া মেহেরিনকে নিয়ে ঢুকে পড়ল। নানাকে দেখেই তালহা এগিয়ে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম নানা ভাই। নানা সালামের জবাব দিয়ে কড়া দৃষ্টিতে মেহেরিনের দিকে তাকালেন। কোথায় গিয়েছিলে তোমরা? তালহা একবার মেহেরিনের দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলল, মেহেরিনের কিছু কাগজপত্রের কাজে। এই কথার সঙ্গে সঙ্গে তাহসান উঠে দাঁড়িয়ে প্রশ্ন ছুড়ে দিল, কিসের কাগজ? তালহা ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো, চোখ পিটপিট করে ঠান্ডা গলায় বলল, তোকে কৈফিয়ত দিতে হবে। তারপর বাকিদের দিকে তাকিয়ে বলল, এভাবে তাকিয়ে আছো কেন? মেহেরিনকে নিয়ে বাইরে গেলে কারো কোনো আপত্তি আছে? গম্ভীর কণ্ঠের সামনে কেউ কোনো জবাব দিতে পারল না। তালহা শুধু আগুন ভরা চোখে তাকিয়ে আছে। তালহা সে দৃষ্টিতে তোয়াক্কা না করে সিঙ্গেল সোফায় গা এলিয়ে দিয়ে বসে পড়ল। বিলাল সাহেব শান্ত স্বরে বললেন, কারো কোনো সমস্যা নেই, সবাই শুধু মেহেরিনের অপেক্ষায় ছিল। মেহেরিন নিকাব খুলে সবার মাঝে সোফায় বসে আছে, বোরকা এখনো গায়ে, মাথার হিজাবটাও খোলার সুযোগ পায়নি। এক পাশে তাহিয়া, অন্য পাশে তালহার বড় মামি বসে আছে। চারদিক থেকে প্রশ্ন আসছে, উত্তর দিতে দিতে মেয়েটা হাঁপিয়ে উঠেছে। সেদিন তিতলি বেগমকে যা যা বলতে হয়েছে আজও তাই আবার রিপিট করতে হচ্ছে। সালেহা বেগম মেয়েকে বুকে জড়িয়ে বসে আছেন, তিতলি বেগম কাঁদছেন। মেহেরিন আসার পর থেকেই চোখে পানি আর বেড়েছে, থামছেই না। সালেহা বেগম কাপা কণ্ঠে বারবার জিজ্ঞেস করছেন, তুই 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 সত্যি আমার তামান্নার মেয়ে? মেহেরিন ভয়ে ভয়ে প্রতিবার মাথা নাড়ালো। তুহিন সাহেব অর্থাৎ তালহার ছোট মামা রেগে উঠলেন, বললেই হলো, প্রমাণ ছাড়া বিশ্বাস করব? প্রমাণ কি? বিলাল সাহেব শান্ত কণ্ঠে বললেন, মেহেরিন যা বলল প্রায় সব উত্তরই তো আপনাদের কথার সঙ্গে মিলেছে, তাহলে আর? তুহিন সাহেব উত্তেজনার গলায় চড়িয়ে উঠলেন, মুখে বললেই প্রমাণ হয়ে গেল? কোনো ছবি আছে? কোনো কাগজ আছে? ঘরের বাতাস আবারও ভারী হয়ে উঠল। সত্যের সঙ্গে সন্দেহর লড়াই শুরু হয়ে গেছে এক মুহূর্তে। এতে তাকে এত উত্তেজিত হতে দেখে মেহেরিন আরও মিয়ে গেল। বরাবর তালহার দিকে তাকাচ্ছে, যেন সে একটু একটু আশ্রয় চাইছে তার কাছে। তালহা চোখ দিয়ে প্রতিবার শান্ত থাকতে ইশারা করলো। সেই প্রথম থেকেই সে তার ছোট মামাকে লক্ষ্য করেছিল। এবার আর চুপ থাকতে পারল না, গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে উঠল, মামা, তোমাকে একটু বেশি উত্তেজিত মনে হচ্ছে। দেখে মনে হলো তুহিন সাহেব কিছুটা থতমত খেলেন, তবে সঙ্গে সঙ্গে নিজেকে সামলে বললেন, তো হব না, আমার বোনকে খুঁজে পায় না, 17 বছর হয়ে যাচ্ছে। হুট করে একটা মেয়ে এসে বলবে আমার বোনের মেয়ে। তালহা প্রতি উত্তরে বলে দিল, সে নিজে এসে বলেনি, তাকে আমি এনেছি এই বাড়িতে। সে যাই হোক, কোনো সম্পর্ক থাকলে প্রথমেই বলতো। তার কথা এবার সালমা বেগমও সায় দিয়ে উঠলেন, কথাটা আমারও, যদি সম্পর্ক থাকে তবে এতদিন পর কেন বলল? সে তো সিলেটে গিয়েছিল আমাদের সাথে। তালহার সোয়াল শক্ত হয়ে আসছে, কেন জানি মেহেরিনের বিরুদ্ধে বলা একটা কথা সহ্য করতে পারছে না। তবুও নিজেকে সংযত রেখে বলল, মেহেরিন তো বলছে সে তার নানা বাড়ির কাউকে চেনে না, যোগাযোগ ছিল না কোনো কালে, কাউকে চোখেও দেখানি কখনো, তো কিভাবে বলতো? মেহেরিনের উত্তর দেওয়াটা পছন্দ হলো না অনেকের, তার মধ্যে ঋতু একজন। ঋতু মাঝখান থেকে বলে উঠল, তো তাকে বলতে দাও ভাইয়া, তুমি কেন সব প্রশ্নের উত্তর দিচ্ছ?
তালহা রেগে তাকালো। আজব, মেয়েটাকে এতগুলো মানুষ একসঙ্গে প্রশ্ন করলে সে ভয় পাবে না? তার বয়সটাই বা কত? সে কি ম্যাচিউর সব সামলাতে পারবে? সে কি ম্যাচিউরলি সব সামলাতে পারবে? তার হয়তো কাউকে কথা বলতেই হবে। ঋতু দুহাত বুকে গুজে ঠেস মেরে বলল, যে বিয়ের আসর থেকে একা পালিয়ে আসতে পারে সে আবার ভয় পায়? মেহেরিনের বুকটা ধক করে উঠল। টিপ টিপ শব্দ হচ্ছে বুকের ভেতর। বিপদে দোয়া পড়ছে বারবার, যেন এসব থেকে তাড়াতাড়ি বের হতে পারে। নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে প্রাণপণে। তালহার সঙ্গে সঙ্গে গরম চোখে তাকালো, ধমকে উঠল, ঋতু, বুঝে শুনে কথা বল। ঋতু সঙ্গে সঙ্গে বিরক্তিতে বলল, আজব ভাইয়া, মেহেরিনকে কিছু বললেই তুমি তেতে উঠছো। ওর বিষয় তুমি নিজে করে নিচ্ছ, যেন কেউ তোমাকে কিছু বলছে। দেখে মনে হয় তুমি মেহেরিনের প্রতি অবসেসড। তালহা সোজাসাপটা উত্তর দিল, ইয়েস, আই এম অবসেসড উইথ হার। তোর কোনো প্রবলেম? প্রত্যেকেই অবাক হয়ে তাকিয়ে আছে। তালহা এত রিয়েক্ট করা তাদের কাছে অদ্ভুত লাগছে। মেহেরিন ফট করে মাথা তুলে তাকালো তালহার দিকে। তালহার চোখে চোখ পড়তে মাথা এদিক ওদিক নাড়িয়ে না করলো বার কয়েক। সাথে সাথে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো চোখ বেয়ে। তার জন্য আজ এই পরিবারে এত ঝামেলা বাঁধছে। সে চাইছে না আর কোনো নতুন ঝামেলা বাঁধুক। এদিকে ফারা হতবাক হয়ে একবার মেহেরিনকে দেখছে, তো একবার তালহাকে। তার বুক ধড়ফড় করছে অজানা ভয়ে। যা সে ধারণা করেছিল তা কি সত্য হতে যাচ্ছে? তালহাকে রেগে যেতে দেখে বিল্লাল সাহেব টেনে বসালেন। পরিস্থিতি সামলাতে কড়া চোখে তাকালেন ঋতুর দিকে। ঋতু, তোকে না বললাম বড়দের মাঝে কথা ঢুকাবি না? পরপর সকলের উদ্দেশ্যে বললেন, আর প্লিজ সবাই শান্ত হয়ে বসুন, শান্তভাবেই কথা বলা যায়। এত উত্তেজনার কিছু তো দেখছি না। এখানে সবাই আমরা, বাহিরের কেউ নেই। তুহিন সাহেবকে তালহার নানা চুপ করতে বলতে তিনি না চাইলেও চুপ হলেন। বড় মামা আরিফ আহমেদ এবার নরম স্বরে জিজ্ঞেস করলেন, তোমার সাথে তোমার মায়ের কোনো ছবি নেই মা? মেহেরিন মাথা নেড়ে বলল, না, আমার 10 দিনের মাথায় আম্মা মারা গেছেন। সালেহা বেগম আঁচল চেপে কাঁদছেন। এতদিন তো ভাবতাম মেয়েটা যেখানে আছে সেখানে ভালোই আছে, এখন এসব কি শোনাচ্ছিস আমাকে? ও আল্লাহ, এতদিন মেয়ে হারানোর যন্ত্রণা ভোগ করালে, এখন শেষ বয়সে এসে মেয়ের মৃত্যুর যন্ত্রণাটাও দিলে। তানিয়া বেগম ওনাকে সামলাচ্ছেন, সাথে সালমা বেগমও। আরিফ সাহেব তপ্ত শ্বাস ফেলে বললেন, আর তোমার আব্বুর কি হয়েছিল? মেহেরিন মাথা নিচু করে ধরা গলায় বলল, আম্মার মৃত্যু আব্বা মেনে নিতে পারেনি। শুনেছিলাম আম্মা যাওয়ার পর আমার দিকে ফিরেও তাকায়নি উনি। সারাদিন বাইরে বাইরে থাকতো, বাড়িতে রাত ছাড়া আসতোই না। পাগলের মতো ঘুরে বেড়াতো এদিক সেদিক, না খাওয়া সব ছেড়ে দিয়েছিল। এভাবেই 2 মাসের মাথায় একদিন আব্বার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, জায়গাতেই মারা যায়। বড় রাস্তা পার হওয়ার সময় নাকি একটা পিকআপ সজোরে ধাক্কা মেরে চলে গিয়েছিল। পরিবেশ একদম নীরব, শুধু তিতলি বেগম আর সালেহা বেগমের ফোপানোর শব্দ হচ্ছে। সকলে অসহায় চোখে তাকিয়ে আছে মেহেরিনের দিকে। মেয়েটার কি পোড়া কপাল, না পেল মায়ের ভালোবাসা, না বাবার ভালোবাসা। তালহা বড় মামি তাকে নিজের বুকে জড়িয়ে নিলেন। ভীষণ মায়া লাগছে তার জন্য। আরিফ আহমেদ কিছু ভেবে বললেন, বুঝলাম তোমার বাবা মানসিকভাবে ভেঙে পড়েছিল, তাই জানায়নি, কিন্তু তোমার পরিবারের বাকিরা কেউ কেন আমাদের মৃত্যু সংবাদটা দেয়নি? মেহেরিন ওনার দিকে তাকালো। দাদি দেওয়ার চেষ্টা করেছিল, আপনাদের কার নাম্বারে যেন কল করেছিলেন উনি, কিন্তু আমার পরিচয় দিতেই কল কেটে দিয়েছিল। তারপর বহুবার চেষ্টা করেও সেই নাম্বারে আর খোলা পায়নি। তাছাড়া আর কোনো রাস্তা ছিল না দাদির কাছে। সকলে অবাক। তালহার নানা মামারা একে অপরের মুখ চাওয়াচাই করছেন। তারা তো কোনো কলই পায়নি। তাহলে কাকে কল করলো? আমরা তো কোনো কলই পাইনি। উল্টোই 17টা বছর ধরে কত খোঁজার চেষ্টা চালাচ্ছি, একটা খবরও মেলেনি। কাকে কল করেছিল? সেই নাম্বারটা আছে তোমার কাছে? বড় ভাইকে এবার তুহিন সাহেব থামিয়ে বললেন, নাম্বার দিয়ে কি হবে? এই মেয়ের কথা যে সত্য তা প্রমাণ করতে বলো আগে। তালহা তাকে থামিয়ে বলল, বড় মামা খোঁজ খবর নিচ্ছিলটা কে? উনি চশমা ঠিক করে বললেন, তুহিন খোঁজ নেওয়ার চেষ্টা করছিল। আমি আর আব্বা ব্যবসার কাজে কামে ব্যস্ত থাকায় ওর ওপরই দায়িত্ব দিয়েছিলাম। তাছাড়া তার চট্টগ্রামে পরিচিত মানুষ ছিল,
তালহা এবার তুহিন সাহেবের দিকে কড়া চোখে তাকালেন। মামা, 17 বছরেও খোঁজ পাওনি? তিনিও একটু হকচকিয়ে উঠলেন। খোঁজ তো নিয়েছি, পুরো চট্টগ্রাম তছনছ করে খোঁজ নিয়েছি, নিজেও গিয়েছি, তবে পাইনি খোঁজ। কেউ যদি নিজ থেকে হারায় তাকে কি খুঁজে পাওয়া সম্ভব বল? কোনো যোগাযোগ নেই, কিচ্ছু নেই। ওনার কথা শুনে তালহা সন্ধিহান চোখে সকলের দিকে চেয়ে বলে উঠল, কিন্তু মেহেরিনের দাদি বলেছিল খালামণির বিয়ের পর অনেক চেষ্টা করেছে তোমাদের সাথে যোগাযোগ করার, কিন্তু কোনো রকমেই নাকি করতে পারেনি। তোমরা কেউ একজন কি একটা কলও পাওনি? সকলের মাথা নেড়ে না করলেন। তালহা ভেবে বলল, ইন্টারেস্টিং ব্যাপার। যেহেতু খালামণি যোগাযোগের চেষ্টা করেছে, তাহলে নিশ্চয়ই কারো না কারো মোবাইলে অন্তত কল তো দিয়েছেই। তুহিন আহমেদ রেগে উঠলেন, এগুলো তো মিথ্যে কথাও হতে পারে। প্রমাণ কি যে মেহেরিনি তামান্নার মেয়ে? তালহা শান্ত হয়ে ইশারা করে বলল, কুল মামা কুল, প্রমাণ আমি আনাচ্ছি। মেহেরিনের স্কুলের ম্যাডামের সাথে কথা হয়েছে। ওনার স্কুলের স্টুডেন্ট ছিলেন মেহেরিনের বাবা। উনি নিজ দায়িত্বে মেহেরিনের বাবার সব ডিটেলস আমাকে দিবেন। আমি সেসব হাতে পেলেই হবে, তারপর যা প্রমাণ হওয়ার হবে। সকলের সম্মতি দিলেও তার কথায়। তালহা ফের বলল, তাছাড়া ছবি দেখলেই তো মনে হয় চিনবে সবাই। চেহারা তো মনে আছে তো ওনার, ছোট মামা তো আরো বেশি মনে থাকার কথা। বলে আর চোখে তাকালো তার দিকে। তিনি চোখ মেলালো না, এদিক ওদিক তাকালো। কিছু বলতে নিবে তার আগে তালহা যোগ বলল, মানে বড় মামা ছোট মামা তো মনে থাকার কথা, তাই না? তুহিন সাহেব সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ হ্যাঁ মনে আছে। আমি আর ভাই তো দেখা করেছিলাম, খোঁজ খবর নিয়েছিলাম। তালহা এবার কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, খোঁজ খবর নিয়েছিলে? কেমন খোঁজ খবর নিলে যে ছেলের বাড়ি কোথায় সেটাই জানো না? আরিফ আহমেদ ছোট ভাইয়ের দিকে তাকালেন। তিনি দায়িত্ব তাকেই দিয়েছিলেন। তুহিন আহমেদ বললেন, ছেলের এক ঘনিষ্ঠ কলিগের সঙ্গে কথা বলেছিলাম, সেই তার বিষয়ে বলল, অন্তত গরিব পরিবারের ছেলে। সে কথা শুনে আর আগায়নি। আদরের বোন গরিব ঘরে গিয়ে যদি কষ্ট করে সেই ভেবে। তাছাড়া সিলেট থেকে চট্টগ্রামের দূরত্ব বেশ, এত দূরত্ব শুনে আরও পিছপা হয়েছিলাম। ও আচ্ছা, বোনের কষ্ট হবে দেখে বোনকে কষ্ট দিয়েই তার কষ্ট ভোলাবে ভেবেছিলে, তাই না? সকলেই চুপ। কি বলবে? তালহা ভুল কিছু তো বলেনি। আরিফ আহমেদ অস্বস্তিতে চশমা ঠিক করলেন। জানতাম না বোন আমার ওই ছেলের জন্য এত পাগল ছিল। আবার আমরা ভেবেছিলাম হয়তো ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিলে সেই ছেলেকে ভুলে যাবে, কিন্তু ঘটনা যে হিতে বিপরীত হবে কে জানতো? তালহা মনোযোগ দিয়ে শুনে প্রশ্ন করলো, আচ্ছা খালামণি পালানোর সময় কেউই কি দেখেনি? না। তালহা মাথা ঝাঁকিয়ে বলল, উফ, কেউ না কেউ তো সাহায্য করেছে, নয়তো এত সহজ ছিল না তখন বাড়ি ছেড়ে পালানো। তালহার নানা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমাদের পরিবারে কেউ সাহায্য করেনি, করার সাহসও ছিল না। বাইরের কেউ করেছিল হয়তো। আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে, সেসব ভেবে লাভ নেই। মেয়ে হারিয়েছি। এখন যদি মেহেরিন সত্যি আমার নাতনি হয়ে থাকে, তাকে আমি সর্বোচ্চ সম্মান দিয়ে গ্রহণ করব, কোনো কিছু ত্রুটি রাখবো না। বলতে বলতেই তার চোখ বেয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা জল। সঙ্গে সঙ্গে মুছে নিল। শক্তপোক্ত মানুষ তিনি, সহজে কারো সামনে ভাঙেন না, তবে আজ নিজেকে সামলাতে পারলেন না। সকলে আশায় থাকলো তালহার, সে মেহেরিনের বাবার খোঁজ আনার পর সবাই শিওর হবে। যদিও মন থেকে সবাই মেনে নিয়েছিল মেহেরিনি তামান্না বেগমের মেয়ে। সবার কথাবার্তার মাঝে হঠাৎ কলিং বেল বেজে উঠল। মুহূর্তে আর কেউ ওঠার আগেই তাহসান দ্রুত উঠে গেল। তার এই অস্বাভাবিক তাড়াহুড়ো দেখে সবাই একসঙ্গে সেদিকে তাকালো। সবার চোখে কৌতূহল কেমন এসেছে যে তাহসান এত ব্যস্ত হয়ে পড়ল। দরজা খুলতেই ঢুকলো সাদা পাঞ্জাবি পায়জামা আর টুপি পরা মাঝবয়সী এক লোক। দেখে লাগছে কোনো হুজুর হবেন। হাতে কালো একটি ব্যাগ, সঙ্গে ছোট একটি ছেলেও আছে। তাহসানকে দেখে লোকটি বলল, আপনিই তো কল করেছিলেন? তাহসান মাথা নেড়ে শান্ত গলায় বলল, হ্যাঁ আমি, ভেতরে আসুন। লোকটাকে নিয়ে ভেতরে ঢুকতে সবাই প্রশ্নার্থ ভরা চোখে তাকালো। কেউই ওনাকে আগে কখনো দেখেননি। লোকটি সবার দিকে তাকিয়ে সালাম দিলেই সবাই একসাথে ওয়ালাইকুম আসসালাম জানালো। একটি সোফা খালি করে বসানো হলো ওনাকে। তিনি বসতে সবার দৃষ্টিতে গিয়ে ঠেকলো তাহসানের দিকে। সবার চোখে প্রশ্নের অনুমান করে তাহসান গম্ভীর কণ্ঠে বলল,
উনি কাজী সাহেব। শব্দটা যেন মুহূর্তেই ঘরে বিস্ফোরণ ঘটালো। কাজী? এখানে কাজী কেন? কি কাজ কাজীর? নানা প্রশ্নের ভিতর জমতে আরিফ আহমেদ উঠে দাঁড়ালেন। চিন্তিত কণ্ঠে বললেন, কাজী কেন? তাহসান সোজাসাপটা উত্তর দিল, আমার বিয়ে। হঠাৎ চারিদিক নিস্তব্ধতা নেমে এলো। এক একজন অবাক চোখে তাকিয়ে আছে, যেন কেউ বিশ্বাসই করতে পারছে না তাহসান যা বলল। তার মা দ্রুত উঠে এসে কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, আব্বু কি সব বলছিস তুই? তোর বিয়ে মানে? মাথা ঠিক আছে তো? আম্মু, আমার বিয়ে মানে আমার বিয়ে। তিনি চমকে উঠলেন, কার সাথে? তাহসান দিয়ে চোখে ফেরালো মেহেরিনের দিকে। ঠোঁটের কোণে শান্ত এক ফোঁটা হাসি খেলিয়ে বলল, মেহেরিনের সঙ্গে। চারিদিক ফের স্তব্ধ। মেহেরিন বিস্ময়ে তাকিয়ে আছে, কিছুই বুঝে উঠতে পারছে না। তাহসানের কথাগুলো যেন মাথার ওপর দিয়ে ঝড়ের মতো বয়ে যাচ্ছে। তালহা সঙ্গে সঙ্গে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে মুখ থেকে বেরিয়ে এলো একটাই শব্দ, হোয়াট? তাহসান পকেটে হাত গুজে তালহার চোখে চোখ রেখে ঠান্ডা গলায় বলল, ইয়েস, আমি মেহেরিনকে বিয়ে করতে চাই, আজ এই মুহূর্তে। বিল্লাল সাহেব আর আফতাব সাহেব একে অপরের দিকে তাকালেন। দুজনের চোখেই স্পষ্ট, সামনে যে বড়সড় ঝামেলা অপেক্ষা করছে তার গন্ধ তারা আগেই পেয়ে গেছেন। আরিফ আহমেদ ছেলেকে টেনে একটু পাশে এনে গম্ভীর কণ্ঠে বললেন, কি বলছিস তাহসান? তাহসান চোখ নামিয়ে ধীর গলায় উত্তর দিল, আব্বু, আমার মেহেরিনকে পছন্দ আর তাকে বিয়ে করতে চাই এই মুহূর্তে। আরিফ আহমেদের কণ্ঠে কঠিন হয়ে উঠল, বিয়ে কি ছেলে খেলা নাকি? বলা নেই ক নেই, হুট করে এমন সিদ্ধান্ত? তাহসান বাবার চোখে চোখ রাখলো, আমার বিয়ের বয়স হয়েছে আব্বু, বউ পালার সামর্থ্য আমার আছে, তাহলে আমি বিয়ে করলেই প্রবলেম কি? আরিফ সাহেব গভীর নিঃশ্বাস ফেলে বললেন, তোমাকে বিয়ে করতে না করেছে কে? অবশ্যই করবে, কিন্তু এভাবে হুট করে কেমনে কি? না মেয়ে সম্পর্কে জানা আছে, বাবা মা বাদ দিয়ে বিয়ে করাবে নাকি? তাহসান তাড়াতাড়ি বলল, আরে আপু, তোমরা তো আছোই বলেই তো কাজী এনেছি, আজই বিয়ে করব, তোমাদের সাক্ষী রেখে পরবর্তীতে অনুষ্ঠান করব। আর মেহেরিন অনেক ভালো মেয়ে, ফুপুকে জিজ্ঞেস করো, উনি তো এতদিন ধরে দেখছেন, কোনো সমস্যা নেই। আরিফ সাহেব ধীরে বললেন, তা সমস্যা নেই, কিন্তু কথা শেষ হওয়ার আগে তাহসান বলল, সমস্যা যখন নেই তাহলে বিয়ে করাই যায়। তালহা চোয়াল শক্ত করে দাঁড়িয়ে শুনছে তাদের কথা। হাত আস্তে আস্তে মুঠো হয়ে এসেছে, দাঁতে দাঁত পিষে সঙ্গে সঙ্গে বলল, ইম্পসিবল। তাহসান তার দিকে ফিরল, তার রাগী চেহারা দেখে বাঁকা হাসলো, সামনে এগিয়ে এসে বলল, ইটস 100% পসিবল। এই কথা বলে সে মেহেরিনের দিকে এগোতে চাইলে তালহা সামনে এসে দাঁড়ালো। পাশ কাটিয়ে যেতে চাইলে তালহা সজোরে ধাক্কা দিয়ে তার বুকে। তাহসান কয়েক কদম পিছিয়ে গেলেও কোনোভাবে নিজেকে সামলে নিল। তালহা হিসিয়ে বলল, আই সেড ইট ইজ ইম্পসিবল। পরক্ষণে তাহসানও তেড়ে এসে পাল্টা ধাক্কা মারল। তালহা পড়ে যেতে নিলে পেছন থেকে বিল্লাল সাহেব ধরে ফেললেন। ঘরে হইচই পড়ে গেল মুহূর্তেই। সবাই উঠে দাঁড়িয়েছে, কেউ কিছু বুঝে উঠতে পারছে না। তাদের আচরণ দেখে হতবাক। তাহসান রাগে চিৎকার করে উঠল, আমি বলেছি পসিবল মানে পসিবল, তুই ইম্পসিবল বলার কে? আমি আজই মেহেরিনকে বিয়ে করব, এতে কারো কোনো সমস্যা নেই, তো তোর সমস্যা কিসের? তালহার আগে 2 কদম এগিয়ে এলো, কপালের শিরাগুলো ফুলে উঠেছে, চোখে জমেছে আগুন। আমার সমস্যা? তাহসান গর্জে উঠল, তোর কি সমস্যা? তুই মেহেরিনকে বিয়ে করতে পারবি না? তাহসান কণ্ঠ আরো চড়া হয়ে উঠল, কেন পারবো না? তালহা দাঁতে দাঁত চেপে বলল, আমি বলেছি তাই। এই কথায় তাহসান তেড়ে এসে চেঁচিয়ে উঠল, তুই বলার কে? সবসময় নিজেকে এত ইম্পর্টেন্ট ভাবিস কেন? মেহেরিনের ব্যাপারে এত এত নাক গলানোর অধিকার কে দিয়েছে? তালহা এক চুলো না নড়ে চোখে চোখ রেখে ঠান্ডা কণ্ঠে বলল, অধিকার দিতে হয়নি, আমার অধিকার আমি নিজেই করে নিয়েছি। কথাটা কানে পৌঁছাতে যেন তাহসানের বুকের ভেতর দাবানল জ্বলে উঠল। তালহার ঠান্ডা অথচ দৃঢ় উচ্চারণ তার সহ্যের সীমা ছুঁয়ে ফেলেছে। দাঁত শক্ত করে চেপে রাগে হাত মুষ্ট করে গর্জে উঠল, ফালতু কথা বকছিস কেন? তালহা একটুও বিচলিত হলো না। নির্বিকার ভঙ্গিতে পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে ঠোঁটের কোণে তাচ্ছিলের বাঁকা হাসি ফুটিয়ে মেহেরিনের দিকে ইশারা করলো।
শান্ত অথচ তীক্ষ্ণ কণ্ঠে বলল, ফালতু নয়, একদম সত্যি বলছি। মেহেরিনকে জিজ্ঞেস কর, তাহলেই বুঝে যাবি। মেহেরিন আচমকা চমকে মাথা তুলে তাকালো। কি জিজ্ঞেস করবে তাকে? সে কি উত্তর দেবে? বুকের ভেতর ভয় দ্বিধা একসঙ্গে যুদ্ধ করছে। তালহা কিসের কথা বলছে? মাথার ভেতর হাজারো ভাবনা একসাথে ভিড় করতে লাগলো। তাহসান এক পা এগিয়ে তার সামনে দাঁড়িয়ে কঠোর স্বরে প্রশ্ন ছুড়ে দিল, মেহেরিন, তালহা কি ফালতু কথা বলছে? মেহেরিন চোখ নামিয়ে নিল, আঙুলগুলো অজান্তেই কাঁপছে। আরো চাপ দিয়ে বলল তাহসান, বলো তালহা কি বলছে? মেহেরিন আরো গুটিয়ে গেল। এত মানুষের সামনে গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। পাশ থেকে তাহিয়া শক্ত করে তার হাত চেপে ধরলো, একটু ভরসা জোগাতে। তার নীরবতাকে নিজের জয়ের হাসি ভেবে তাহসান ঠোঁট বাঁকিয়ে হেসে উঠল। তালহার দিকে বিদ্রুপ ছুড়ে দিয়ে বলল, দেখেছিস, কিছুই বলছে না। কারণ এসব তুই বানিয়ে বলছিস। নিজের লিমিটে থাক, তুই ওর জন্য কিছুই না। ইউ আর নাথিং ফর হার। বলতে বলতেই তালহার বুকে এক পাশ আঙুল দিয়ে খোঁচা দিল। মুহূর্তেই তালহা ঝটকা দিয়ে তার সেই চেপে ধরে আঙুলটা। হাত মুচড়ে ধরতেই সকলে থতমত খেয়ে উঠল। তবে তাহসান হাসছে, যেন কিছুই হয়নি। শান্ত ভদ্র ছেলেটা হঠাৎ এমন উন্মত্ত রূপ দেখে সবাই হতভম্ব হয়ে গেল। তাহসানের কাণ্ড কারখানা পাগলামি লাগছে তাদের কাছে। দুই ভাইয়ের মাঝে মারামারি লেগে যাবে ভেবে চারিদিক থেকে সবাই ছুটে এলো। কিন্তু তাহসান কেবল ঠান্ডা হাসলো। হাত টেনে ছাড়িয়ে নিয়ে কৃত্রিম সহানুভূতি সুরে বলল, কুল ব্রো, আমি বুঝতে পারছি তোর ফিলিংস। কি চিন্তা করিস না, তুই ভালো কাউকে পাবি। তারপর সে ঘাড় ঘুরিয়ে কাজীর দিকে তাকিয়ে বলল, কি কাজী সাহেব, বসে আছেন কেন? বিয়ে শুরু করুন। তিতলি বেগম তড়িঘড়ি এগিয়ে এসে তড়িঘড়ি বললেন, কি হচ্ছে তাহসান, পাগল হয়েছিস? কিসের বিয়ে? তাহসান নরম সুরে তার হাত ধরে বলল, ফুপু, মেহেরিনের তো কেউ নেই। একটা পরিবার দরকার তার। আমি তার দায়িত্ব নিতে চাই। তুমি কি চাও না মেয়েটা একটু শান্তিতে থাকুক, সুখে থাকুক? তিতলি বেগম কিছুটা ভড়কালেন, মুহূর্তের জন্য দ্বিধায় পড়লেন। সাথে সাথে ছেলের দিকে তাকালেন। তালহা রক্তলা চোখে তাকিয়ে আছে এদিকেই। তাহসানের পানে শরীর টান টান, যেন যে কোনো সময় ঝাঁপিয়ে পড়বে। মায়ের বুকের গভীর অজানা শঙ্কা জমল। ছেলের ব্যবহার তার ভালো ঠেকছে না। মায়ের মন কেমন যেন অন্য কথা বলছে। মনের কোনো একটু খটকা লাগছে। তাহসানকে বুঝ দিতে বললেন, এখন এমনই বড়সড় ঝামেলা চলছে, আগে সেটা মিটুক। তাছাড়া মেয়েটার মত না নিয়ে তুই এত আগ বাড়াচ্ছিস কেন? বয়সও তো হয়নি ওর। তাহসান এক মুহূর্ত না ভেবে বলল, বয়স বড় কথা না ফুপু, এখন বিয়ে পড়িয়ে রাখি, পরে বয়স হলে অনুষ্ঠান হবে। এই কথায় তালহার ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে গেল। চোখের পলকে এসে তাহসানের কলার শক্ত করে চেপে ধরল। মুখোমুখি দাঁড়িয়ে বলল, বেশি কথা বলিস না। আমি ওর গার্জিয়ান, তার ব্যাপারে সিদ্ধান্ত আমার চলবে, তোর না। তিতলি বেগম ছেলেকে টেনে ধরলেন। আব্বু, শান্ত হ। তালহা গর্জে উঠল, আম্মু, ওকে থামাও, না হলে আজ মুখ ভেঙে দেব। তাহসান চেঁচিয়ে উঠল, মেহেরিনের নাম নিলেই তোর এত জ্বালা কেন? আমি ওকে বিয়ে করব, ওকে নিয়েই সংসার করব। তারপর আমাদের ছোট্ট। আর বাক্য শেষ করতে পারল না। তালহা এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে সজোরে ঘুষি বসালো তাহসানের মুখে। রক্ত ছিটকে পড়ল সঙ্গে সঙ্গে মেঝেতে। ঘর জুড়ে ভরে উঠল চিৎকারে, আতঙ্কে, বিশৃঙ্খলায়। গলা ফাটিয়ে চিল্লাচ্ছে তালহা, আর একবার মেহেরিনের নাম নিলে জিহ্বা ছিঁড়ে ফেলবো। তার চোখ লাল, গলার শিরায় ফুলে উঠেছে, শরীর কাঁপছে ভয়ঙ্কর রাগে। এই রূপ দেখে সবাই শিউরে উঠছে। তালহার এই রূপ কেউ আগে কখনো দেখেনি। কোনো মতে কয়েকজন মিলে দুজনকে আলাদা করলো। তবে তাহসানও থামার লোক নয়। এগিয়ে এসে পাল্টা ঘুষি বসিয়ে দিল তালহার মুখে। মুহূর্তে লেগে গেল তুমুল মারামারি। মেহেরিন ভয়ে এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেয়েটা। তার জন্য আজ এত বড় ঝামেলা বাঁধলো। বারবার এই কথাটাই মাথায় ঘুরছে। বহুত কষ্টে দুজনকে ছুটিয়ে তাহসানকে টেনে দাদির ঘরে নিয়ে যাওয়া হলো। হাতের ব্যান্ডেজ ভিজে গেছে রক্তে, গাল কেটে সেখান থেকে রক্ত বের হচ্ছে। ড্রয়িং রুম জুড়ে থমথমে ভারী নীরবতা। তালহাকেও বিল্লাল সাহেবরা টেনে তিতলি বেগমের নিজের ঘরে ঢুকিয়ে দিলেন।
আসার আগে তালহা চিৎকার করে বলে এসেছে মেহেরিনকে যেন ঘরে নিয়ে যাওয়া হয়, নিজে যেন আর এক মুহূর্ত না থাকে। ছেলের ঠোঁটের কোনা বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে যেন সে আর বাড়ি যেতে না পারে। তবুও তালহা উঠতে চাইছিল, কিন্তু উনি জোর করে বসিয়ে রেখেছেন। ভারী ভারী শ্বাসে বুকটা ওঠানামা করছে তালহার। তিতলি বেগম চোখের জল টলমল করছে। ফার্স্ট এইড বক্স থেকে তুলো বের করে আলতো করে ছেলের ঠোঁটের কোণে মুছে দিচ্ছেন। ছেলে এমন রূপ আজ প্রথম দেখছেন তিনি। জানেন ছেলে রাগী, নিজের রাগ সে বহুত দেখেছে। ছেলের রাগ সে বহুত দেখেছে, কিন্তু রাগের বশে এতটা হিংস্র হয়ে উঠতে পারে তা কখনো কল্পনাও করেনি। মেহেরিনের জন্য ছেলেটা এমন উন্মাদের মতো আচরণ করলো। তার মনে কি চলছে? তালহা কি মেহেরিনকে নিয়ে ভাবে? একের পর এক প্রশ্ন মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। এখন সব সময় সব খোলসা করার। ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সন্ধিহান কণ্ঠে জিজ্ঞেস করলেন, তালহা, আমার কাছ থেকে কিছু লুকাচ্ছিস? তালহা ফট করে মায়ের দিকে তাকালো। মায়ের চোখের ভাষা বুঝতে এক মুহূর্ত লাগলো না। মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলল। ছেলেকে নীরব দেখে তিতলি বেগম আর চুপ থাকতে পারলেন না। এবার সরাসরি প্রশ্ন ছুড়ে দিলেন, তুই মেহেরিনকে পছন্দ করিস? মায়ের প্রশ্নে কয়েক সেকেন্ড নিশ্চুপ থেকে ধীরে ধীরে মাথা তুলল তালহা। মা তার উত্তরের আশায় তাকিয়ে আছে। ফুস করে শ্বাস ছাড়ল সে। উঠে দাঁড়িয়ে তিতলি বেগমকে টেনে বিছানায় বসালো। তারপর নিজে মায়ের পায়ের কাছে মেঝেতে বসে পড়ল। মায়ের দুহাত শক্ত করে আঁকড়ে ধরে শান্ত চোখে তাকায় মায়ের দিকে। তিতলি বেগমের বুক ধুকভুক করছে। ছেলের এমন ভঙ্গিতে বসলেন সাধারণ বড়সড় কোনো কথা বলতে বসেই হবে। তবে কি সত্যি কিছু লুকিয়েছে? তালহা শুকনো গলা পরিষ্কার করে বলল, আম্মু, তোমার কি আমার ওপর ভরসা আছে? তিতলি বেগম মাথা নেড়ে বললেন, বিশ্বাস আছে। তিতলি বেগম এক হাত ছাড়িয়ে ছেলের গালে ধরে বললেন, কি সব প্রশ্ন করছিস আব্বু? আমার তোদের ওপর নিজের থেকেও বেশি ভরসা আর বিশ্বাস আছে। তালহা ধীরে বলল, তাহলে এখন কিছু কথা বলবো, তুমি প্যানিক না হয়ে শান্তভাবে শুনবে। তিতলি বেগম কপাল কুঁচকে গেল। কি এমন কথা? তালহা মায়ের হাতটা কাছে নিচের মাথার ওপর ধরে বলল, আম্মু, আমার কসম, তুমি এক্সট্রা চিন্তা করবে না, বেশি ভাববে না, নর্মাল ভাবে কথাগুলো নেবে, কেমন? তিতলি বেগম খানিকটা হকচকিয়ে গেলেন, তবুও মাথা নেড়ে সম্মতি দিলেন। তালহা গভীর শ্বাস নিয়ে বলতে শুরু করলো, আম্মু, মেহেরিন কি খারাপ মেয়ে? তিতলি বেগম মাথা নেড়ে বললেন, না। তোমার কাছে তাকে মেয়ে হিসেবে কেমন লাগে? ভালোই, শান্ত স্বভাবের, বুঝদার, ভদ্র একটা মেয়ে। কেন? তোমার ছেলের বউ হিসেবে কেমন মেয়ে চাও? তিতলি বেগম থমকে গেলেন ছেলের হঠাৎ এমন প্রশ্নে। একটু ইতস্তত করে বললেন, ভালো, ভদ্র, বুঝদার একটা মেয়ে হলেই চলবে, যে আমার ছেলেকে আগলে রাখতে পারবে, আমার পরিবারটাকেও সামলে রাখবে। মায়ের কথার ফাঁকে তালহা বলে ফেলল, মেহেরিন হলে চলবে না আম্মু? তিতলি বেগম চমকে উঠলেন। প্রশ্নোত্তর ভরা চোখে তাকিয়ে রইলেন ছেলের দিকে। চোখের কথা স্রোতের মানে ধরার চেষ্টা করছেন। উত্তরের অপেক্ষা না করে তালহা আবার বলল, আম্মু, তুমি কি সত্যি বিশ্বাস করেছ মেহেরিন খালামণির মেয়ে? তিতলি বেগম নিস্তব্ধ হয়ে গেলেন। তালহা মায়ের হাত নাড়িয়ে বলল, বলো আম্মু। ধীর কণ্ঠে তিনি উত্তর দিলেন, একবার বিশ্বাস হলে আর বিশ্বাস হচ্ছে না। তালহা আত্মবিশ্বাসী দৃষ্টিতে মায়ের দিকে তাকালো। আম্মু, আমি যদি বলি মেহেরিন খালামণিরই মেয়ে, তাহলে তুমি বিশ্বাস করবে? তিতলি বেগম কেঁপে উঠলেন, চোখ ছলছল করে উঠল। তালহা দৃঢ় কণ্ঠে বলল, আম্মু, মেহেরিনই খালামণির মেয়ে। তিতলি বেগম চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সত্যি বলছিস? তালহা ওনার চোখ মুছে দিয়ে মাথা নাড়ালো। আম্মু, প্রমাণ আমি দিব। তবে মেহেরিন মিথ্যা বলেনি কিছু, এটা জেনে রাখো। তোমার মনে আছে একবার তোমাকে একটা ফ্রেন্ডের বিয়ের কথা বলেছিলাম, যাদের পরিবার মেনে নেয়নি? তিতলি বেগম একটু মনে করার চেষ্টা করে বললেন, মনে পড়েছে। সঙ্গে সঙ্গে তালহা প্রশ্ন করলো, সেখানে তুমি কার সাপোর্ট নিয়েছিলে? ওই ছেলেটার। সেম সিচুয়েশনে যদি তোমার ছেলে পড়ে, তখন তুমি কার সাপোর্ট করবে? চমকে উঠলেন তিনি।
তালহার কথার মানে ধরতে না পেরে কাঁপা কাঁপা গলায় বললেন, কি বলছিস? পরিষ্কার করে বল তালহা। তালহা ভারী শ্বাস ফেলল, মায়ের হাত শক্ত করে ধরে বলল, আম্মু, সেদিন তোমাকে যে কাহিনীটা শুনিয়েছিলাম ওটা আসলে তোমার ছেলের সাথে ঘটে যাওয়া ঘটনা। শুধু মা বাবার জানাজানির অংশটা বাড়িয়ে বলেছিলাম তোমার রিয়েকশনটা দেখতে। তিতলি বেগম সঙ্গে সঙ্গে ছেলের হাত ছেড়ে তাকালেন। তা বুঝতে তালহা আরো শক্ত করে আঁকড়ে ধরল হাত। তিতলি বেগম যেন মুহূর্তেই শূন্যে ভেসে গেলেন। কি শুনছেন তিনি? বিস্মিত চোখে ছেলের দিকে তাকিয়ে রইলেন। তার ছেলে বিয়ে করে নিয়েছে, এই ভাবনাতেই মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। কাপা গলায় বললেন, তালহা, কি বলছিস এসব? মায়ের অবস্থা বুঝে তালহা নিজ স্বরে বলল, আম্মু, মেহেরিন আমার লিগ্যাল ওয়াইফ। একটু থেমে আবারও বলল, সেদিন রাতে এলাকাবাসী আমাদের জোর করে বিয়ে করিয়ে দিয়েছিল। তখন আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। বিয়ে না করলে মেয়েটা আমাদের সঙ্গে আনতে দিত না। মেহেরিন তখন ভীষণ অসহায় ছিল, বারবার কাঁদছিল, আকুতি মিনতি করছিল যেন ওদের কাছে ফেলে না যায়। আমিও বুঝতে পারছিলাম না ওরা কেমন মানুষ, মেয়েটার কি হবে। বাধ্য হয়ে সেদিন বিয়ে করেছিলাম। হঠাৎ ঘটে যাওয়া পরিস্থিতি কিভাবে সামলাবো কিছুই বুঝে উঠতে পারিনি তখন। তিতলি বেগম গলা চড়া হলো, চোখে মুখে কাঠিন্য ভাব স্পষ্ট হয়ে উঠেছে। উত্তেজিত কণ্ঠে বললেন, মজা করছিস আমার সাথে? তালহা মাথা নত এদিক সরি তালহা মাথা এদিক সেদিক করে না বোঝালো। রেগে উঠলেন, তুই আমাকে সেদিন বলিসনি কেন? তালহা নিচু গলায় উত্তর দিল, আম্মু, তুমি ব্যাপারটা কিভাবে নেবে বুঝতে পারিনি। রাগী স্বরে তিনি চেঁচিয়ে উঠলেন, তাই বলে এতগুলো দিন কেটে গেল, তুই এত বড় কথা লুকিয়ে রাখলি আমার থেকে? তুই তো জানিস তোর বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন, সব এভাবে ভেস্তে দিলি। তালহার মুখটা মলিন হয়ে গেল। আম্মু, এজন্যই তো বলতে চাইনি, তোমাকে কষ্ট দিতে চাইনি। উনি কিছুক্ষণ তাকিয়ে থাকলেন ছেলের দিকে। হঠাৎই তাচ্ছিলের হাসি ফুটল মুখে। তাচ্ছিলের কণ্ঠে বললেন, আমি কষ্ট পাবো বলে বলিসনি, আর এত দেরিতে যায় আমার আরো কষ্ট হচ্ছে সেটা? তালহা আরো নত হলো মায়ের কাছে। আম্মু, মাফ করে দাও, কিন্তু তখন আমার মনে হয়েছিল সরাসরি বললে তুমি হয়তো বিষয়টা মেনে নিতে পারবে না। মেয়েটা অসহায় ছিল, তার একটা আশ্রয়ের দরকার ছিল। যদি শুরুতেই বিয়ের কথা জানাজানি হতো, সেভাবে সহজে তুমি মেহেরিনকে আগলে নিয়েছো, সেভাবে হয়তো তাকে মেনে নিতে না। তিতলি বেগম ছেলেকে থামিয়ে দিলেন। কণ্ঠ কঠিন হয়ে উঠল, এই জিনিস তোর মাকে? আমি কি আমার সন্তানদের মনে ভয় হয়ে আছি? আমি তো ভেবেছিলাম আমি আমার ছেলে মেয়ের ফ্রেন্ড হতে পেরেছি। আমার ছেলে মেয়ে আমার সঙ্গে সব শেয়ার করে, তাহলে এত বড় সত্য কেন লুকালি? তালহা অসহায় কণ্ঠে বলল, আম্মু, তুমি ভুল বুঝছো। তিতলি বেগম আরো কঠোর স্বরে প্রশ্ন করলেন, তাহলে ঠিকটা কি? তালহার চেহারায় অপরাধবোধ স্পষ্ট হয়ে উঠল। কণ্ঠ খাদে নামিয়ে সে বলল, মেহেরিন আর আমার বয়সের পার্থক্য অনেক বেশি। প্রথম দিকে লজ্জা লাগতো, এত ছোট একটা মেয়েকে বিয়ে করেছি ভেবে। তখন আমি তাকে মেনে নিতে পারিনি। সবার সামনে বিয়েটা তুলে ধরা কেমন যেন লজ্জার ব্যাপার মনে হতো। কিভাবে কি বলবো কিছুই বুঝে উঠতে পারতাম না। একদিকে আমি নিজেই বিয়ে মানতে পারিনি, অন্যদিকে তোমাকে বললে তুমি কিভাবে রিয়াক্ট করবে সেই চিন্তায় মাথা কাজ করতো না। তাই ভেবেছিলাম বিয়েটা লুকিয়ে রাখবো। মেয়েটার বয়স কম, কিন্তু স্বপ্ন অনেক। আমি চেয়েছিলাম ওকে একটা সুন্দর জীবন দিতে। যে বিয়েটাকে আমি নিজেই মানতে পারিনি, সেই বন্ধনে বেঁধে রেখে যদি মেয়েটার জীবন নষ্ট হয়, তাতে তো কোনো লাভ নেই। তাই ভেবেছিলাম সময় হলে তাকে ছেড়ে দেব। তিতলি বেগম একদৃষ্টে তাকিয়ে রইলেন ছেলের চোখের দিকে। এতদিনে কত কিছু যে তার অজানায় ঘটে গেছে। বুক ব্যথা করছে তার। মতকে নিজেকে সামলে নিলেন। ছেলেকে ছুঁয়ে বলছেন, প্যানিক হবেন না। কিন্তু এই ঘটনায় কি ঠিক থাকা যায়? একজন মা ঠিক থাকতে পারে? ভাবনার মাঝে লক্ষ্য করল মেহেরিনকে ছেড়ে দেওয়ার কথা বলার সময় ছেলের চোখে কেমন বেদনার ছাপ। তা বুঝতে একটু বাজিয়ে দেখতে সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, তাহলে ছেড়ে দিলি না কেন মেহেরিনকে? এখন কেন সব সামনে আনলি? তালহা চুপসে গেল।
উত্তর মুখে থাকলে বলতে ইতস্তত করলো। তিতলি বেগম আবারও বললেন, ছাড়লি না কেন? তাহসান তো ভালোই ছেলে, সে বিয়ে করে সুখে রাখবে তাকে। কথাটা শুনতেই হঠাৎ তালহা গলা উঁচিয়ে বলে উঠল, আম্মু, আমি ভালোবেসে ফেলেছি মেহেরিনকে, এখন আমি ওকে ছাড়তে পারবো না। তাকে অন্য কারো পাশে সহ্য হয় না আমার, শুধু আমার পাশে রাখতে মন চায়। আমি ওকে ছাড়তে পারবো না আম্মু, পারবো না। বলতে বলতে মাথা নিচু করে ফেলল সে। মন ভারী হয়ে আসলো তার। তিতলি বেগম তাকিয়ে রইলেন ছেলের দিকে। তার মুখ, চোখ, মুখের প্রতিটা শব্দ সবই বলে দিচ্ছে সে কতটা গভীরভাবে মেয়েটাকে ভালোবাসে। তার গম্ভীর ছেলেটার মনটা যে ভীষণ নরম। অপরে সে শক্ত খোলসে ঢেকে থাকলেও ভেতরে ভেতরে সেও অনুভূতিপূর্ণ একজন। ছেলের কথাগুলো যেন গলিয়ে ফেলল তাকে। নিজের রাগটা সাইডে রাখলেন আপাতত। তার হাত থুতনি ধরে মুখ তুলে চোখে চোখ রাখলেন। নরম সুরে বললেন, তুই মেহেরিনকে পছন্দ করিস সেটা আমি অনেক আগেই বুঝে গিয়েছিলাম। মেয়েটার ব্যাপারে তুই ভীষণ সিরিয়াস থাকিস, এসব কিছু মায়ের চোখ এড়ায়নি। পছন্দ করা কোনো খারাপ কিছু নয়। তোর আব্বু আর আমিও তো ভালোবেসে বিয়ে করেছি। তালহা মনোযোগ দিয়ে শুনছিল। তিনি একটু থেমে আবারও বললেন, যখন বুঝলি তুই মেয়েটাকে চাস, তখন কেন আমাকে বলিসনি? তোর পছন্দ নিয়ে আমি কোনো আপত্তি করেছি? বরং আমি নিজেই চাই আমার ছেলে নিজেই পছন্দ মতো বিয়ে করুক। জীবনটা তার, পছন্দটাও তার হওয়া উচিত। এজন্যই আমি তোর বড় মামার সঙ্গে ফারার ব্যাপারেও কথা বাড়াচ্ছি না। আমি যদি সন্তানের সুখের জন্য নিজের স্বপ্ন দমন করতে পারি, তবে আমার ছেলে কেন তার বিয়ের কথা আমাকে বলতে পারল না? বলতে বলতেই টপ টপ করে চোখে জল ঝরতে লাগলো। তালহার মনটাও ঘন আধারে ভরে উঠল। সে বুঝতে পারল অজান্তে মাকে কতটা কষ্ট দিয়ে ফেলেছে, কিন্তু সে তো সব দিক চিন্তা করে বিয়েটা প্রকাশ করেনি। ধীরে ধীরে উঠে পাশে বসে মাকে আলতো হাতে জড়িয়ে ধরল। তিতলি বেগম ছেলের বুকে মুখ রেখে কেঁদে উঠলেন। কেন বলিসনি আম্মুকে? আম্মু কি খুব খারাপ? তোদের আমি বুঝি না? তোদের সুখ চাই না? তালহা মাকে শান্ত করতে করতে বলল, সরি আম্মু, প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। নানান কথা বলে মাকে সে শান্ত করতে সক্ষম হয়েছে। নরম মনের মানুষ তিতলি বেগম। সময়ে যেমন কঠিন হয়ে ওঠেন, তেমনি অল্পতেই গলানো যায়। আম্মু, তোমার মনে আছে যখন আমি মেহেরিনকে নিয়ে তার গ্রামে গিয়েছিলাম কাগজপত্র আনতে? ছেলের কথায় তিতলি বেগম মাথা নাড়ালেন। তালহা ধীরে ধীরে বলল, তখনই খালামণির হদিশ পেয়েছিলাম। সেখানে যাওয়ার পর থেকে মেহেরিনের মা বাবা সম্পর্কে কৌতূহল জাগে। দুদিন পর তার স্কুলের ম্যাডামের কাছে কল দিয়ে খোঁজ নিতে গেলে তার নাম জানতে পারি। তার মায়ের নাম তামান্না শুনে আমার মনে খটকা লাগে, বলতে পারো। ওভারথিঙ্ক করে বসেছিলাম। তখনই ওনাকে অনুরোধ করি মেহেরিনের মা বাবার কোনো ছবি জোগাড় করে দিতে। দেখার ইচ্ছে জেগেছিল, কিন্তু মেহেরিনের চাচারা কোনোভাবে সাহায্য করছিলেন না ওনাকে। নানানভাবে চেষ্টা করেছি, তবুও পারিনি একটা ছবি জোগাড় করতে। তখনও বিষয়টা আমার কাছে অস্পষ্ট ছিল। আমি নিশ্চিত ছিলাম না তারা সত্যি খালামণি আর খালু কিনা। তবে তাদের দুজনের নাম খালামণিদের নামের সঙ্গে কাকতালীয়ভাবে মিল, তাই সন্দেহ প্রখর হয়েছিল। অনেকদিন চেষ্টার পর যখন সব প্রমাণ হাতে পাওয়ার সময় এলো, ঠিক তখনই সব জানাজানি হয়ে গেল। আমি সামনে আনার আগেই মেহেরিন নিজেই সব প্রকাশ করে দিল। একটু থেমে তালহা বলল, আম্মু, আমি চেয়েছিলাম আগে মেহেরিনের আসল পরিচয়টা সবার সামনে পরিষ্কার হোক, তারপরে বিয়ের কথা জানাবো। তুমি নিজেই বলো তো, আমি যদি আগে বিয়ের কথা বলতাম, তোমাদের কি জানতে ইচ্ছে করতো না মেহেরিনের বাবা মাকে? সে কোন পরিবার থেকে এসেছে, পরিবারটা ভালো না খারাপ, তার ব্যাকগ্রাউন্ড কেমন? তখন কি এসব প্রশ্ন মাথায় আসতো না? ছেলের বউ সম্পর্কে এসব ভাবা তো স্বাভাবিক। এমনি এমনি কি সবাই মেনে নিত? তিতলি বেগম ধীরে ধীরে নরম হয়ে এলেন। কথাগুলো যে অমূল্যক নয় সেটাও বুঝতে পারছেন। তালহা আবারও বলল, এখনই তো দেখেছ, মাঝে মাঝে ছোট মা মেহেরিনের পরিবার নিয়ে খোঁটা দেয়, আঙুল তোলে। বিয়ের কথাটা জানাজানি থাকলে বিষয়টা আরো বড় হতো, আরো বেশি প্রশ্ন উঠতো তার দিকে। আম্মু, আমরা সবাই জানি এই সমাজে মেয়েদের বিচার হয় মায়ের মাধ্যমে। কদমে কদমে মেয়ের পাশে মায়ের ছায়া খোঁজা হয়।
মায়ের চরিত্র দেখেই মেয়ের চরিত্র মাপা হয়। মেয়ের মানে জানলে সমাজ সহজেই তাকে খারাপ বানিয়ে দিতে পারবে, তখন কেউ তার ব্যক্তিত্ব দেখবে না। এই কারণে আমি চেয়েছিলাম বিয়ের কথাটা জানাজানি হওয়ার আগেই মেহেরিনের পরিচয়টা পরিষ্কারভাবে সামনে আসুক, যাতে পরে কেউ আমার বউয়ের দিকে আঙুল তুলতে না পারে, তার পরিবার নিয়ে কথা বলতে না পারে। আমি চাই আমার বউ সম্মানের সঙ্গে এ বাড়িতে থাকুক, কেউ যেন তাকে অপমান করতে না পারে, করলে আমি সেটা সহ্য করতে পারবো না। তাই আমি তাকে অবহেলা অপমান করার সব রাস্তা বন্ধ করতে চেয়েছি। কেউ যেন অসহায় না ভেবে আমার বউকে। একটানা কথাগুলো বলে থামলো। শেষের কথাগুলো বলার সময় চোয়াল শক্ত হয়ে আসছিল। নিজেকে সামলে শ্বাস টেনে বলল, বলো আম্মু, আমরা এসব ভাবনা কি ভুল ছিল? আমি কি ভুল কিছু করেছি? তিতলি বেগম ছেলের দিকে গর্ব ভরা চোখে তাকিয়ে আছেন। তার ছেলেটার চিন্তাভাবনা কতটা গভীর, তার মধ্যে যেন নিজের স্বামীর ছায়াই দেখতে পাচ্ছেন। মনে পড়ে গেল সেই মানুষটার কথা, যিনি সবসময় নিজের স্ত্রীর সম্মান আগলে রাখতেন, কারো সামনে মাথা নত করতে দিতেন না। তার কারণেই তো আজও তিনি এই পরিবারে মাথা উঁচু করে বেঁচে আছেন। তালহার দিকে কিছুক্ষণ শান্ত চোখে চেয়ে থাকলেন, এবার গম্ভীর চোখে তাকালেন। তবে সবকিছু আমি এত সহজে মেনে নিব না। শেষের কথা রাগী কণ্ঠে বলে উঠে দাঁড়ালেন তিতলি বেগম। তালহা মায়ের দিকে তাকিয়ে রইল, বুঝতে চাইছে তার মায়ের পদক্ষেপ কি। তিনি দরজা খুলতে খুলতে আদেশ করলেন তার সঙ্গে নিচে যাওয়ার। নিচে বসে আছেন শিকদার ও আহমেদ পরিবারের সকলে। মেহেরিনকে আনা হয়েছে। তালহার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে সে, মাথা নিচু করে। তাওসানের গালে ওয়ান টাইম ব্যান্ডেজ আর হাতে নতুন করে বাঁধা ব্যান্ডেজ। তিতলি বেগম গুরুত্বপূর্ণ কিছু বলতে যাচ্ছেন। সবাই চুপচাপ বসে আছে তার কথা শোনার আশায়। সবার মুখে চিন্তার রেখা স্পষ্ট। কি এমন বলবেন উনি? সেই চিন্তা। তালহাও নির্বিকার চোখে তাকিয়ে আছে। কাজীকে তখনই পাঠিয়ে দেওয়া হয়েছিল। সকলের নীরবতা ভেঙে বললেন, তাহসানের সাথে মেহেরিনের বিয়ে দেওয়া সম্ভব না। তাহসান, তুই এসব পাগলামি বাদ দে, আমরা তোকে আরো ভালো মেয়ে খুঁজে দেব। এতক্ষণ সোফায় বসেছিল তাহসান। ওনার কথা শুনতেই ধপ করে উঠে দাঁড়ালো। এসব কি বলছো ফুপু? তিতলি বেগম বললেন, যা শুনেছিস তাই। তাহসান হন্তদন্ত পায়ে তার সামনে এগোলো। বুঝেছি তোমার ছেলে তোমারও ব্রেন ওয়াশ করে ফেলেছে, তাই না? যা বোঝার বোঝা হয়ে গেছে, আমারটা আমারই বুঝে নিতে হবে বলেই মেহেরিনের দিকে এগোলো। তা দেখে তালহাও জায়গা থেকে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। মেহেরিনের সামনে এসে তাকে আড়াল করে দাঁড়ালো সে। তাহসান তাকে দেখতেই চেঁচিয়ে উঠল, তুই আবারও এসেছিস আমাদের মাঝে? তালহা নির্বিকার কণ্ঠে বলল, আমি না, তুই আসছিস আমাদের মাঝে। ওর সাথে কথা বলার হলে দূর থেকে কথা বল, কাছে এসে কথা বলা এলাও করব না আমি। তাহসান রাগে তেতে উঠল, এই তুই কে? এলাও করার কে রে তুই? তালহা সঙ্গে সঙ্গে মুখটা তাহসানের কানের কাছে নিল। বেশ উচ্চস্বরে বলে উঠল, আই অ্যাম তালহা শিকদার, দ্য ওয়ান অ্যান্ড অনলি হাজবেন্ড অফ মেহেরিন মাহা। শব্দগুলো মুখ হয়ে বের হতেই মুহূর্তের মধ্যে ড্রয়িং রুমে ছোটখাটো একটা বিস্ফোরণ ঘটালো। বিল্লাল সাহেব, আফতাব সাহেব, তিতলি বেগম আর তাহিয়াবাদে সকলের চোখ বড় বড় করে তাকিয়ে আছে তালহার দিকে। অবিশ্বাস্য চোখে তালহাকে দেখছে। সে সব কি বলছে বোঝার চেষ্টা করছে। সকলের মনে একটা কথা, তালহা তো ওরকম ছেলে না যে ফাজলামি করবে। তাহলে মেহেরিন নিজে হতভম্ব হয়ে গেছে। তালহা সবার সামনে এভাবে এই মুহূর্তে বলবে তা তার কল্পনারও বাইরে ছিল। ফ্যালফ্যাল চোখে তাকিয়ে আছে তার দিকে। মাথার উপর দিয়ে যাচ্ছে যেন সব। যখনই অনুভব করলো একে একে সকলের দৃষ্টি নিজে দিকে এসে ঠেকেছে, অস্বস্তির পরিমাণ দ্বিগুণ হয়ে গেল। মাথা নিচু করে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল। উপস্থিত এক একজনের মুখ হা হয়ে আছে, যেন আশ্চর্যজনক কিছু শুনেছে। একবার তালহা দেখছে তো একবার মেহেরিনকে। কেউ বুঝতে পারছে না কি প্রতিক্রিয়া দেবে। তাহসানও বিস্ফোরিত নয়নে তাকিয়ে আছে। মুখ থেকে বেরিয়ে এলো কি? সাথে সাথে বাকিদের মুখ থেকেও বেরিয়ে এলো একই শব্দ, কি? এক একজনের চোখে এখন সত্য মিথ্যা জানার কৌতূহল,
ঋতু মুখ ফসকে বলে ফেলল, কি বলছো ভাইয়া? তালহা তার দিকে তাকিয়ে ঘাড় হালকা কাত করে বলল, যা বললাম তাই। ব্যাস পরক্ষণেই শান্ত পরিবেশ পুনরায় কথাবার্তায় ভরে উঠল। একে একে সকলের প্রশ্ন ভেসে এলো। কখন বিয়ে হয়েছে, কিভাবে বিয়ে, সত্য না মিথ্যা, এসব একসাথে। কেউ কেউ বিশ্বাস করছে না। এদিকে এক কোণে দাঁড়িয়ে থাকা ফারা যেন পাথর হয়ে গেছে, চোখ ঝাপসা হয়ে এসেছে, শরীরের ভেতর যেন আগুন জ্বলছে। কেউ আগুন লাগিয়ে দিয়েছে শরীরে। একবার তাকাচ্ছে তালহার দিকে, আবার নিজের মায়ের দিকে। ফারহার মাও মেয়ের দিকে তাকিয়ে আছেন। ছোট থেকে মেয়েটা যে তালহার আশায় বসে আছে তা তার অজানা নয়। এভাবে মেয়ের স্বপ্ন ভেঙে যাবে তিনি মানতে পারলেন না। সঙ্গে সঙ্গে ক্ষোভে ফেটে পড়লেন, তিতলি বেগমের দিকে তেড়ে গেলেন। বাজখাই গলায় চেঁচিয়ে উঠলেন, এসব কি আপা, নাটক পেয়েছো? তিতলি বেগম উপর গলা বাড়িয়ে আরিফ আহমেদ কিছু বলার আগেই তালহার বজ্রকণ্ঠ ড্রয়িং রুম কাঁপিয়ে ভেসে এলো, মামি, আমার মায়ের সাথে গলা উঁচিয়ে কথা বলবেন না। হঠাৎ সেই উচ্চস্বরে ঘরের ভেতর থমথমে নীরবতা নেমে এলো। তিনি এবার তালহার দিকে তীব্র রাগে তাকালেন। কণ্ঠে জমে থাকা ক্ষোভ উতলে পড়ল। তো কিভাবে কথা বলবো? প্রতিশ্রুতি দিয়ে আমার মেয়েকে এতদিন বসিয়ে রেখেছে, এখন শুনছি ছেলের বিয়ে হয়ে গেছে। আমার মেয়ের জীবন নাটক পেয়েছো তোমরা? প্রতিটা শব্দ যেন ধারালো ছুরির মতো ছুঁড়ে ফেললো। তালহার চোয়াল শক্ত হয়ে করে বলল, আপনাকে কেউ আশা দেয়নি, এমনকি আমিও কোনো কালেই রাজি ছিলাম না এই বিয়েতে। জানা মতে আম্মুও কোনো কথা দেয়নি আপনাদের। তাছাড়া বরাবরই আমি বলেছি ফারা আমার বোনের মতো, আপনাদের তখনই বোঝা উচিত ছিল। ঘরের বাতাস ভারী হয়ে এলো। আরিফ আহমেদ সহ বাকিরা হতাশ চোখে চেয়ে আছে। পরিস্থিতি সামলাতে তিতলি বেগম দ্রুত উঠে তাকে ধরলেন, শান্ত হো, ভাগ্য বলতেই তো কথা আছে, যার কপাল যেখানে সেখানেই যাবে, জোর করে তো আর ভাগ্য বদলানো যায় না। কিন্তু কথায় আগুন নেভার বদলে আরো ছড়িয়ে পড়ল। তিনি ঝটকা দিয়ে হাত সরিয়ে নিলেন, ভাগ্যের দোষ দেবেন না একদম, বলেন আপনারা গদ্দারি করছেন। এইবার তালহার নানু আর চুপ থাকতে পারলেন না, রাগে গর্জে উঠলেন, আরিফ, তোর বউকে সামলা বলছি, আর একটা কথা বললে খারাপ হয়ে যাবে। তিতলি তোর বড় বোন হয়। আরিফ আহমেদ মায়ের কথার স্ত্রীর দিকে কড়া চোখে তাকাতেই তিনি দাঁত চেপে ফুঁসতে ফুঁসতে চুপ হয়ে গেলেন। ভারী পায়ে এগিয়ে গিয়ে মেয়ের কাছে পৌঁছালেন। ফারাকে বুকে জড়িয়ে ধরতে মেয়েটা নিঃশব্দে কান্নায় ভেঙে পড়ল। তার কাঁধ কাঁপছে, চোখের জল গড়িয়ে পড়ছে মায়ের শাড়িতে। মেহেরিন বিস্মিত চোখে এতক্ষণ পুরো দৃশ্যটা দেখছিল। ফারহার কান্না দেখে কেন যেন বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল তার। মনে হচ্ছে মেয়েটার কষ্টের কারণ সে নিজেই। কেমন অপরাধী লাগছে নিজেকে। তবে তাদের বিয়ের কথা যে চলছিল এটা তো সে আজ অব্দি জানতই না। প্রশ্ন ভরা চোখে তাহিয়ার দিকে তাকাতেই তাহিয়া ইশারায় বুঝিয়ে দিল, সব পরে খুলে বলবে। এরপর বসলো মিটিং। তালহার বিয়ে নিয়ে সকলের প্রশ্নের উত্তর দিতে লাগলো। সবার কৌতূহল ধীরে ধীরে মিটতে লাগলো। তিতলি বেগম আস্তে আস্তে সব জানাজানি হতেই আহমেদ পরিবারের সবাই কম বেশি ক্ষুব্ধ হয়ে উঠল। এত বড় বিষয় কেন গোপন রাখা হলো? ফারার সঙ্গে যে তালহার বিয়ের কথা তা কি সকলের অজানা? তাদের নানান অভিযোগ তিতলি বেগম কৌশলে পুরো সামলালেন। পরিস্থিতি সামাল দিতে থাকলেন তিনি। তালহা যেন নিশ্চিন্তে বসে শুধু দেখছে যাচ্ছে। এতক্ষণ নীরব দর্শকের মতো দাঁড়িয়ে থাকা তাহসান আর নিজেকে সামলাতে পারল না। হঠাৎ ভরা মজলিসে শব্দ করে হেসে উঠল সে। তার অপ্রত্যাশিত হাসিতে সবাই চমকে তাকালো। তাহসান হাততালি দিতে দিতে উঠে এসে তালহার সামনে দাঁড়িয়ে বলল, বা তালহা, হাউ ব্রিলিয়ান্ট তুই। তালহা কপাল কুঁচকে গেল। মেহেরেনও ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। ছেলেটা কিসকে মাথা গেল? এই প্রশ্ন দুজনের চোখেই। তাহসান এবার বাকিদের দিকে ফিরে ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, তোমরাও কি বোকা গো সবাই? তালহা একটা বানোয়াট কাহিনী বানিয়ে বলল, আর তোমরা বিশ্বাস করে নিলে? তার বিয়ে দেখেছ নিজের চোখে কেউ? কোনো প্রমাণ আছে বিয়ের? দেখাতে পারবে কোনো প্রমাণ? তালহার বুকের ওপর হাত ভাঁজ করে নিশ্চিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। এবার কপাল কুঁচকানো রেখা মিলিয়ে গেছে। ঠোঁটের কোণে ফুটে উঠেছে বাঁকা এক হাসি। শেষ চাল দেওয়ার আগে যেন প্রতিপক্ষের নাটক উপভোগ করছে সে। তাহসানের কথা এবার সবার চোখে সন্দেহের ছায়া নামলো।
তালহাকে চুপ দেখে তাহসান আরো জোরে হেসে উঠল। দেখলে তো, তোমাদের ছেলে এখনো মুখে কথা নেই, মিথ্যাবাদী আর কি বা বলবে। বলতে বলতে সে এগিয়ে এসে মেহেরিনের সামনে দাঁড়ালো। মেহেরিন সঙ্গে সঙ্গে এক কদম পেছালো। তাহসান তড়িঘড়ি করে বলল, বলো মেহেরিন, তালহা মিথ্যে বলছে তাই না? কোনো ভয় পেতে হবে না, যা সত্য তাই বলবে। আমি আছি না তোমার পাশে, আমি তোমার সব স্বপ্ন পূরণ করব। তালহার কথা বাদ দাও, তুমি একবার বলো তুমি এই বিয়েতে রাজি। মেহেরিন নিশ্চুপ, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার নীরবতায় বিরক্ত হয়ে তাহসান আবারও প্রশ্ন ছুড়ে দিল, বলো মেহেরিন, তোমার এই বিয়েতে কোনো আপত্তি নেই? তাহসানের কথা শুনতে এবার মাথা তুলে তাকালো মেহেরিন। বুকের ভেতর ঝড় চলছে। ঘাড় ঘুরিয়ে তাকালো তালহার দিকে। তার চোখে আপাতত কোনো দিক নির্দেশনা নেই। শান্ত চোখে তাকিয়ে আছে, যেন সে নিজেই শুনতে চাইছে মেহেরিনের উত্তর কি হবে। মেহেরিন মাথা নিচু করে নিল। আস্তে আস্তে তালহার দিকে ঘেঁষে গেল সে। তালহার বাহুতে শরীরের স্পর্শ হতে এক পা পিছিয়ে তালহার পেছনে দাঁড়ালো। তার পাঞ্জাবির এক কোণা শক্ত করে মুঠো করে ধরল। মাথা নিচু রেখেই বলল, আমি বিবাহিত।